আলাইকুম, গুড মর্নিং, হাউ ইজ এভরিবডি? আব্বু আম্মু তোমরা সবাই ভালো আছো? তো গতকাল তোমাদের সাথে ক্লাস নিতে পারিনি। আজকে আমার টপিক হলো অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট। এইটার পরে আজকে থেকে আমি তোমাদের যেটা করাবো যে আমার টাইমের মধ্যে আমি একটু তোমাদের কাছে অনুরোধ করব, আর যারা গার্জিয়ান দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আমি দেখলাম যে বাংলা ব্যাকরণে তোমাদের মোট তোমাদের শব্দার্থ অর্থাৎ বিপরীতে মানে 10টা মোট মানে তোমাদের চ্যাপ্টার বা অধ্যায় যদি বলি, তা এই চ্যাপ্টারগুলো তো বাংলা টিচাররা পড়াচ্ছেন, আমিও প্রতিদিন তোমাদের একটু একটু করে পড়াবো এবং কি পড়াবো প্রতিদিন আমি একটা একটা করে। এবং বাংলা তোমরা জানো যে তো আমরা অলরেডি আমরা সিলেক্ট করেছি যে প্রত্যেক দিন বাংলার একটা ক্লাস হবে, কারণ আমরা বাংলাতে যদি তোমাদেরকে আরো ভালো রেজাল্ট করাতে পারি তাহলে এই বছর যেমন আমাদের 30 জন স্কলারশিপ পেয়েছে, আগে বছর হয়তো স্কলারশিপ 90% ইনশাল্লাহ 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 আমরা নিয়ে আসতে পারবো। আমরা বাংলাতে যদি আরেকটু ভালো করতে পারি, কারণ এবছর আমাদের 90 স্টুডেন্ট তারা বাংলাতে পেয়েছে। এই 90-র 50-টা যদি আমাদের এ প্লাস পেতো তাহলে আমাদের এ প্লাস আরো 50টা বেড়ে যেত। তো এই জন্য আমরা বাংলার উপর জোর দিয়েছি যে বাংলাতে প্রতি সপ্তাহে তোমাদের একটা পরীক্ষা থাকবে আর প্রতিদিন বাংলার একটা ক্লাস থাকবে। এবং আমি আমার গার্জিয়ান, শ্রদ্ধেয় গার্জিয়ান যারা দেখছেন তাদেরকেও আমি অনুরোধ করব যে আপনারা আমাদেরকে হেল্প করবেন, ওদের বাংলাতে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে প্রথমে আমি পড়াবো সায়েন্স, তারপর আমি একটু বাংলা ব্যাকরণটা ওদের দেখাবো এবং আশা করব যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং বাংলাতে আমি যখন বাচ্চাদের প্রশ্ন করবো, বাচ্চারা দরকার বাংলায় যে বাচ্চারা বাংলা লিখতে না পারে দরকার হয় তারা সেটা ইংরেজিতে লিখে দিবে, তাইলে আমি বুঝবো যে তারা ইংরেজি মাথা আমরা হেড যদি তারা ওই মাথা বাংলায় তারা মাথা বাংলা অক্ষরে তারা যদি লিখতে না পারে দরকার হয় তারা ইংরেজিতে লিখে দিবে যে MATH, এতেই আমি বুঝবো যে আমার বাচ্চাগুলো পড়াশোনা করছে কিনা। থ্যাংক ইউ। আমি আব্বু আম্মু তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ তোমরা প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড রোল নাম্বার। এটা আমি প্রতিদিন কেন চাই যে আমি তোমাদেরকে অনেক সময় প্রশ্ন করি যাতে তোমাদের নাম ধরে আমি প্রশ্ন করতে পারি এবং কারা ক্লাস করছো সেটা যাতে আমি দেখতে পারি, এই জন্যই তোমাদের এটা চাই। তোমরা প্রথমে প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার। কি সুন্দর তোমরা লেখছো, যেমন ASM আনিসুজ্জামান লেখছো, তোমারই ফারুক পাটোয়ারি, ইয়েস স্যার। তোমরা সবাই তোমাদের ইরশাদ জাহান রূপা, ইয়েস স্যার, থ্যাংক ইউ। তোমরা আজিজুল করিম চৌধুরী, আসলে তুমি বোধহয় তোমার বাবার ফোন ব্যবহার করছো তোমার। আর আপনাদের আগেই বলি যে ওদের ফোনের যে নামটা আছে আমি হয়তো সেই নামটা ধরেই হয়তো বলবো, আপনারা মাইন্ড করবেন না, এটা আমি আগে থেকে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, আজকে যেটা আমি কি একটু 1-2 মিনিট করবো যে আমার নাম্বার অফ স্টুডেন্ট এখনো বাড়ছে, যে আরেকটু আমি 1-2 মিনিট দেরি করলে হয়তো আমাদের সংখ্যাটা আরো অনেক বাড়বে, কারণ এটা আমি যেহেতু নতুন একটা চ্যাপ্টার পড়াবো। আমি 1-2 মিনিট আমি একটু দেরি করি, যে দেখে নিই যে আমার বাচ্চারা আর এরা। আমি কিন্তু ওদের অঙ্কের কথাটা বলি, অঙ্কে কিন্তু আমি অ্যালজেব্রা শেষ করে ফেলছি, শুধু একটা গ্রাফের একটা চ্যাপ্টার আছে, এরপরে জিওমেট্রি 9টা হয়ে গেছে, 9 আর 10টা হয়তো আমি আগামী ক্লাসেই ধরবো, তাহলে জিওমেট্রি হয়ে যাবে। এরপরে অ্যারিথমেটিকের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা হয়তো স্কুলের টিচাররা পড়ালেও আমি ওদের রিভিশন ক্লাস করিয়ে দিব। রিভিশন ক্লাস যদি করিয়ে দিই তাহলে ওদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের এই ক্লাস করার পরে বাচ্চাদের আপনাদের বাইরের কোনো টিচারের কাছে ওদের পাঠানো লাগবে না, ওদেরকে আর কোথাও যেতে হবে না, শুধু স্কুল বেস ওদের লেখাপড়াটা হবে, স্কুল বেস লেখাপড়া। ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার বাচ্চারা ইনশাল্লাহ অনেক ভালো করবে। এবং আমি আবারও বলছি যে আমরা মে মাসের 15 তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ আমরা ওদের টোটাল সিলেবাসটা আমরা শেষ করব, এবং এটা আই মিন ইট। আর আপনারা মনে রাখবেন যে প্রতি সপ্তাহে
বাংলার একটা পরীক্ষা থাকবে। এরপর বাংলার পরে প্রয়োজনে আমরা অন্য সাবজেক্ট ধরবো। আর আমি আবারও বলছি যে গার্জিয়ানরা কেবল আসছেন যে আপনারা আমাদেরকে হেল্প করবেন, ওদের বাংলাটা যে পড়াটা দিব সেই পড়াটা আপনারা ওদের কাছে নেবেন। এবং আমরা যখন ইভেন এমনও হতে পারি যে আমি হয়তো কিছু টিচারকে বললাম, বা আমি নিজেও সন্ধ্যার পরে বা অন্য সময়ে যে বললাম যে বাবা তুমি তো বাংলা ব্যাকরণ বইটা বের করো, হয়তো বের করে আমি হয়তো ওদের বললাম যে মাথা দিয়ে 5টা বাক্য, যে মাথা অর্থ কি। আমরা হয়তো একবার বলছি যে মাথা অর্থ হলো যে ব্রেন, যে মাথা অর্থ হলো যে তাদের মেধা, যে ছেলেটির অঙ্কে মাথা ভালো। আবার মাথা যেমন বকা, যেমন হয়তো বলছিলাম যে ছেলেটির মাথা খাইও না, ছেলেটিকে বকা দিও না। আবার মাথা দিয়ে আমরা বোঝাচ্ছি যে মিলন স্থান, যে বললাম যে 3 রাস্তার মাথায় আমার সাথে দেখা করিও। এই যে মাথা, তার মানে এগুলো কিন্তু তেমন কিছু না, মানে বাচ্চাগুলো একটু পড়লেই আমরা মাথা অত সম্মান, বা আমরা বললাম যে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এই যে দেখেন মাথা দিয়ে 5টা হয়ে গেল। আমার কাছে এগুলো ওদের একটু জাস্ট ওদেরকে ধরিয়ে দেওয়া এবং ওদেরকে বারবার সাথে রাখা এবং ওদেরকে বারবার পরীক্ষা নেওয়া, এই কাজটুকু যদি করি তাহলে আমার বাচ্চারা, আর ওদের একটা বিষয় হলো এটা ওদের না আমাদেরও, যে যে জিনিসটা করে আমরা ইন্টারেস্ট পাই না সেটা আমরা করতে চাই না, আর যেটা বুঝি ভালো সেইটা আমরা ওদেরকে মানে বাংলার মধ্যেও যে আনন্দ আছে এই জিনিসটা ওদেরকে ফুটিয়ে তুলতে হবে। এইটুকু যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে ওরা ইনশাল্লাহ ওরা বাংলাতে ওরা খুব ভালো করছে। তা আজকে আমি ওদের শুরু করব দুইটা অ্যাসিড বেজ অ্যান্সার। তার আগেই বলে নিই যে আমার আব্বু আম্মু যারা, আমার ছেলে মেয়েরা যারা এই ক্লাস দেখছো, তোমাদের কিন্তু ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার, টেক ভিটামিন সি। এই ভিটামিন সি কিভাবে হয় সে জিনিসটা আজকে আমার এই অ্যাসিড বেজ অ্যান্ড সল্টের মধ্যেই চলে আসবে। তোমরা অরেঞ্জ খাবে, লেমন খাবে, সিবিট, মালটা, কাঁচামরিচ। আর তোমরা যারা রোজা রাখছো, তোমরা রোজার পরেই যেটা তোমরা করবে যে তোমরা ইফতারির পরেই তোমরা এই জিনিসটা তোমরা বেশি করে খাবে ইনশাআল্লাহ। ভাই আমি একটা লাইভ ক্লাসটা শেষ করে আপনাকে ফোন দিচ্ছি, শেষ করে ফোন দিচ্ছি। অ্যাসিড, আমি তো কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু আমি অনেক সময় তোমরা কিছু কিছু অ্যাসিডের সাথে কিন্তু তোমরা আগেই পরিচিত আছে। যেমন আমি যদি লিখি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড মিন্স এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা মানে হাইড্রোজেন ক্লোরাইড। সালফিউরিক অ্যাসিড মানে হাইড্রোজেন সালফেট। ফসফরিক অ্যাসিড মানে হাইড্রোজেন ফসফেট। হ্যাঁ, এই যে এটা এই যে ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড H3PO4 কেন হলো? বিকজ the balance of hydrogen is 1, phosphate is 3 by cross. That's why we can write the formula of phosphoric acid is H3PO4. এখন প্রশ্ন হলো যে এই অ্যাসিড কাকে বলে? হোয়াট ইজ অ্যাসিড? অ্যাসিড কি আমরা বলতে পারি the substance কি করে which denote H+. এই H প্লাসটা কি? in aqueous reaction. aqueous অর্থ means কিন্তু ওয়াটার। তার মানে এটি কিভাবে হয়? তারপরে কি বলছে যে and react with base to produce salt and water. অর্থাৎ বেসের সাথে রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? সল্ট এন্ড ওয়াটার। এখন তাকে তো প্রশ্ন আসছে যে বেসটা আবার কি? বেস আমি পরে পাবো। বেস হলো মেটালিক অক্সাইড অর হাইড্রোক্সাইড। বেস হলো মেটালিক অক্সাইড অর হাইড্রোক্সাইড with react with acid to produce salt and water. তাহলে প্রথমে আমাদের তাহলে মেটালিক অক্সাইড বা হাইড্রোক্সাইড কি এটা আমাদের জানি। তো মেটালিক আমি তো তোমাদের প্রথমেই পড়িয়েছি যে যেগুলো মেটাল কোনগুলো, যেগুলো নামের সাথে ইঞ্জিনিয়ারিয়াম থাকে, হিলিয়াম হবে না আমাদের মেটাল অক্সাইড, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম। তো এদের অক্সাইড আর হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়ামের সাথে যদি আমি অক্সাইড দিই তাহলে কি হবে? ম্যাগনেসিয়ামের সাথে অক্সাইড দিলে হবে MgO। বিকজ এখানে কিন্তু আমরা এই যে প্রথম যে আমরা শিখিয়েছি ব্যালেন্সি, এই ব্যালেন্সিটা কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় লাগবে। এই জন্য আমি বলেছিলাম যে যারা মুসলিম, যে আমরা যখন নামাজ পড়তে গেলে যেমন সূরা আল ফাতিহা ছাড়া আমরা কোনো নামাজ পড়তে পারবো না।
ঠিক এখানে কেমিস্ট্রির ক্ষেত্রে ব্যালেন্সি মানে এই যে আমাদের ব্যালেন্সি এটা কিন্তু এই যে একটা জিনিস আমাদের, যেমন আমি যদি এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড হয় আমি তো এরকম লিখতে পারতাম Mg2, অথবা যদি আমরা এইটা লিখতে পারতাম MgO2, না লিখে কেন আমরা MgO লিখলাম? এটার ব্যাখ্যা হলো the balance of magnesium is 2, oxygen is 2, 2 cancel 1 that's why MgO, the formula of MgO। তাইলে আমরা এই যে আমরা এটা করি আমরা অ্যাসিডের, তোমরা কিন্তু খুব ভালো করে কোনো একটা জিনিস বুঝে পড়তে হবে, তারপর দুই একটা আমরা কি বললাম the substance which denote H plus in aqueous selection Cl, ওয়াটার যদি এখানে যদি রাখি এই যে HCl এর এই অংশটা হলো প্লাস, আসলে HCl বলতে কি আছে হাইড্রোজেন আছে আর ক্লোরিন, আর এই যে ক্লোরিন এইখানে আছে একটা মাইনাস, এই জন্য এটা যে অ্যাকোয়াস এই যে ওয়াটার দিয়ে আমরা করি এই যে H প্লাস এইটা আমাকে অ্যাসিড হতে হলে তার মধ্যে H প্লাস থাকতেই হবে, এটা একেবারে ইট ইজ ম্যান্ডেটরি। যেমন আমরা বলতে পারি তাহলে মিথেন আমরা সেদিন পড়েছি CH4, এখানে তো হাইড্রোজেন আছে, তাহলে মিথেন কি একটা অ্যাসিড হবে? অফকোর্স মিথেন অ্যাসিড হবে না, কারণ এই মিথেনের মধ্যে কি আছে? মিথেন আমরা এভাবে লিখতে পারি যে মিথেন যদি আমরা লিখি এখানে দা ব্যালেন্স অফ কার্বন ইজ 4, দেখো মিথেন হলো এই দিস ইজ মিথেন CH4, কিন্তু এই হাইড্রোজেন গুলো এই H প্লাস দেয় না, দ্যাটস ওয়াই মিথেন ইজ নট অ্যান অ্যাসিড, মিথেনটা অ্যাসিড হবে না। অ্যাসিড হতে হলে তার ফার্স্ট কন্ডিশন হলো যে H প্লাস আয়ন দিতে হবে, তারপরে সেটা কি করতে হবে বেসিকের সাথে বেজের সাথে, বেজ কোনগুলো আমরা বলছি যেগুলো বেজ হলো মেটাল অক্সাইড, যেমন আমি লিখলাম ম্যাগনেসিয়াম অক্সাইড হতে পারে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আমি যদি ক্যালসিয়াম লিখি ক্যালসিয়াম অক্সাইড হতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। দেন সোডিয়াম অক্সাইড কিভাবে লিখবো? সোডিয়াম অক্সাইড কিভাবে লিখলে হবে? হবে না। কেন হবে না? বিকজ দ্য ব্যালেন্স অফ সোডিয়াম ইজ 1, অক্সিজেন ইজ 2, দ্যাটস ওয়াই ইট উইল বি Na2O, আর সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। এখানে আবার আমি ব্র্যাকেট দিয়ে 2 কেন দিই নাই? বিকজ দ্য ব্যালেন্স অফ সোডিয়াম ইজ 1, হাইড্রোক্সাইড ইজ 1, দ্যাটস ওয়াই বাই ক্রস NaOH। এই কারণে সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যালেন্স হলো এটা। এখন তাহলে কি বলছেন যে অ্যাসিড হতে হলে সেটা হাইড্রোজেন যেটা প্লাস দিতে হবে, প্লাস এটা বেসিকের সাথে রিঅ্যাক্ট করে যদি সল্ট এন্ড ওয়াটার প্রডিউস করে তখনই তাকে আমরা অ্যাসিড বলবো। ঠিক আছে, আমরা উদাহরণে যাই যে দেখি এটা সল্ট এন্ড ওয়াটার দেয় কিনা। আমরা একটা বেসিক লিখি, আমরা একটা বেস দেখি, বেসের সাথে আমরা যে কোনো একটা অ্যাসিড দিই। যেমন আমরা লিখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওকে, ওই রাইট হিয়ার সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম। দেখো এটা প্লাস প্লাস প্লাস। আচ্ছা তোমরা ক্যান ইউ টেল মি এটা কোন জাতীয়, এটা মানে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে এটা কোন জাতীয় রিঅ্যাকশন হতে পারে? কে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আমি কিন্তু এটা করেছি। এখানে দেখো কি আছে, এখানে কি আছে, এটা কি হবে তোমরা দেখি একটু লিখে পাঠাও তো বাবা, এটা কোন রিঅ্যাকশন হবে? আমরা কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখিয়েছি, তোমরা একটু লেখো তো এটা কোন রিঅ্যাকশন হবে। এই যে আমাদের নূর মোহাম্মদ স্যার দেখছেন আমার ক্লাস, থ্যাংক ইউ নূর মোহাম্মদ স্যার, আপনি সময় দিয়ে আমাদের ক্লাস দেখছেন। তোমরা লেখো লিটমাস পেপার কি আছে। লিটমাস পেপারটা আমি বলবো, অবশ্যই বলবো লিটমাস পেপার কি বলবো আমি। সাবস্টিটিউট রিঅ্যাকশন নো, শুধু সাবস্টিটিউট হবে না, সাবস্টিটিউট তো একটাকে সাবস্টিটিউট করে, এখানে আরো এখানে দেখো দুইটা, কারণ এখানে সাবস্টিটিউট রিঅ্যাকশন আমি যদি এরকম লিখতাম যে জিঙ্ক, শুধু জিঙ্ক দিলাম প্লাস সালফিউরিক অ্যাসিড, একটা এই জিঙ্ক অক্সাইড দিলে হবে না, শুধু জিঙ্কের সাথে, তাই না, প্লাস প্লাস মাইনাস, এখানে কি হবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এটা হলো
এটা আমরাকে বলতে পারি যেটা ডাবল ডিকম্পোজিশন অথবা ডাবল রিপ্লেসমেন্ট। এখানে কিন্তু দুইটা রিপ্লেসমেন্ট হচ্ছে। দেখো এই সোডিয়াম নেবে কাকে, সোডিয়াম আমি তো বলছি যে এই পজিটিভটা, আর সবসময় মনে রাখবা যখন আমরা একটা কম্পাউন্ডের সাথে আমরা রিয়াকশন করি, একটা পজিটিভ মানে ধরো এইটা একটা ফ্যামিলি, এটা একটা, এর সাথে এর ঝগড়া, এ আর এর সাথে থাকবে না, তখন সে এই সোডিয়াম কাকে নিবে, এই যে এখানটাতে নেগেটিভ আছে, তা আমরা লিখবো কিভাবে, অ্যাকর্ডিং টু দেয়ার ব্যালেন্সিং NaCl প্লাস এই আর এইচ, এইচ এর প্রতি ওএইচ এর প্রতি এত আসবে, এইচ ওএইচ কোথায় থাকলে ওয়াটার হবে, ফার্স্ট এরা ওয়াটার হবে, এইচ ওএইচ থাকলে এই দেখো এখানে ওয়াটার হবে। এটা হলো ডাবল ডিকম্পোজিশন অথবা তোমরা ডাবল রিপ্লেসমেন্ট বলতে পারো, কারণ এখানে একটা রিপ্লেসমেন্ট হয়েছে, এখানে একটা রিপ্লেসমেন্ট হয়েছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ডাবল। এই যে দেখো দিস ইজ সল্ট, this is water, the chemical name of water is hydrogen monoxide. তোমরা কি আমাকে বলতে পারো বোর্ডে লিখে কমেন্ট বক্সে লেখো যে আমরা এই যে খাবার লবণ খাই, হ্যাঁ, এই লবণটা কি? এটা কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, না অ্যালুমিনিয়াম ক্লোরাইড, না অ্যালুমিনিয়াম সালফেট, না ম্যাগনেসিয়াম সালফেট, না সোডিয়াম সালফেট, না সোডিয়াম ক্লোরাইড? তোমরা একটু কমেন্ট বক্সে লিখে পাঠাও তো। আমরা যে খাবার লবণ খাই, আমরা ভাত খেতে গেলে অনেক সময় তরকারিতে লবণ কম হলে আমরা লবণ নিই, বা তরকারিতে যে লবণটা দেওয়া হয়, এই লবণটা কি? এটাও তো একটা কেমিক্যাল না, এটা কি কোন লবণ? তোমরা একটু লিখে দাও তো আমাকে আব্বু। আমরা বাহ কি সুন্দর, চমৎকার। আচ্ছা একদম লাগছে এইচ ওএইচ ওয়াটার কিভাবে, আমি তো দেখাচ্ছি, সোডিয়াম প্লাস ওয়াটার। আচ্ছা এই যে একজন মোহাম্মদ লিটন মিয়া, আমার মনে হয় যে সে ঠিকই বোধহয়, আমি জানি না সে তার বাবার হবে, আল মামুন সোডিয়াম ক্লোরাইড, কল্লোল দেবনাথ, থ্যাংক ইউ বাবা, তোমরা সবাই লিখছো যে এটা হলো NaCl, থ্যাংক ইউ। ফিরোজা আক্তার হীরা সোডিয়াম ক্লোরাইড, আর একজন লিখছে ঈশ্বর জাহান রূপা সোডিয়াম ক্লোরাইড, থ্যাংক ইউ। আমার বাচ্চারা অনেক ভালো, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, থ্যাংক ইউ। আমার বাচ্চারা অনেক ভালো, থ্যাংক ইউ, আমি খুব হ্যাপি। আমার বাচ্চারা যা বলি, এবং আমার বাচ্চাদেরকে আজকে বাংলা পড়াবো, আমার বিশ্বাস আমার সকল ছেলে মেয়ে আমার কথা শুনবে। এবং বাংলাতে আমি আলাদা, আমি বলি যে প্রত্যেক সপ্তাহে একটা বাংলা পরীক্ষা হবে, আমি হয়তো মাসে 2টো পরীক্ষা দেবে, এই বাংলার জন্য আলাদা পুরস্কার। এই বাংলা পরীক্ষায় যারা 90% মার্কসের উপরে পাবে তাদের জন্য 500 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই। ইভেন আমি প্রথম যে পরীক্ষা নিব, এখন তো লকডাউন চলছে, তারপর আমি সুযোগ থাকলে আমি ওই পুরস্কারটা আমি নিজে হাতে বাসায় গিয়ে দিতে চাই, এটা আমার একটা শখ। যেমন আমি তোমাদেরকে বলি যে এই ক্লাস নেওয়ার পক্ষে আমাদের সবচেয়ে যে হেল্প করছে, আমরা এই প্রযুক্তি জানতাম না, এটা শিখিয়েছে তোমাদের একটা বড় ভাই প্রাঞ্জল নাম, ক্লাস 10। আমি ওর প্রতি রিয়েলি হ্যাপি। আমি হয়তো মনে হতে পারে আগামী 1 সপ্তাহের মধ্যে যদি লকডাউন যদি একটু শিথিল হয়, ওর বাসায় গিয়ে আমি সেটার সাথে দেখা করতে চাই, কারণ সেই কিন্তু আমাদের পথ দেখিয়েছে। আর আমাদের সবসময় মনে রাখবা, যদি কেউ তোমার উপকার করে, এই উপকারটা কোনোদিন তোমরা ভুলবা না, সবসময় সেটা মনে রাখতে। এবং এই কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে কিন্তু কোনো কষ্ট নেই। থ্যাংক ইউ। তাহলে আমরা অ্যাসিড, এখন দেখো তোমার একটা ক্লিয়ার হয়েছে কিনা, অ্যাসিডটা কি? দ্য সাবস্টেন্স কি করে, হুইচ কি করে, তারপরে কি করে আমরা বলছি ডিনোট H প্লাস, এটাকে আমরা ওয়াটারের মধ্যে যেটাকে অ্যাকুয়াস সলিউশন বলে, এবং সে যদি বেজের সাথে রিয়াক্ট করে, বেজ কোনগুলো আমরা বলছি মেটাল অক্সাইড আর মেটাল হাইড্রোক্সাইড, রিয়াক্ট করে যদি টু প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার, কি প্রডিউস করবে? সল্ট অ্যান্ড ওয়াটার, তখন তাকে আমরা অ্যাসিড বলে। ঠিক আছে, এখন তোমরা এই যে অ্যাসিড কাকে বলে, হোয়াট ইজ অ্যাসিড, তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও, নইলে আমি আবার আলোচনা করব। তোমরা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও যে অ্যাসিড কাকে বলে। একদম লিখছো ইয়েস স্যার, জি স্যার, বুঝছো, থ্যাংক ইউ। আর বাচ্চা আমি চাই যে আরো আচ্ছা বেস ক্লিয়ার না, বেসটা আমি ক্লিয়ার করবো, আমি যখন বেস পড়াবো তখন বেসটা আমি ক্লিয়ার করবো। আচ্ছা বেসটা আমি বলেই দিচ্ছি, বেসটা হলো মেটাল অক্সাইড আর মেটাল হাইড্রোক্সাইড। বেস হলো ইঞ্জিনিয়ারিং মেটাল অক্সাইড আর মেটাল হাইড্রোক্সাইড, এই পুরো আমাদের বেস মেটাল অক্সাইড আর মেটাল হাইড্রোক্সাইড। তবে এর মধ্যে কিছু আছে, যেমন বেজের মধ্যে আবার একটা আছে অ্যালকালি, অ্যালকালি কিন্তু সব বেজই কিন্তু অ্যালকালি না, যেমন আমাদের আয়রন অক্সাইড আর আয়রন হাইড্রোক্সাইড। কারণ আমাদের এই যে আমাদের যে মেটালগুলোর একটা পানির সাথে ওয়াটারের সাথে একটি আছে, যে ওয়াটারের সাথে তারা
এই হবে হাইড্রোক্সাইড হবে এবং হাইড্রোজেন হবে। এটা তোমাদের আমি তবু, কারণ আসলে একটা পড়াতে গেলে তার সাথে যেগুলো শাখা পোশাখা থাকে সেগুলো একটু দেখাতে হয়। যা দেখাইলে, যেমন এই যে সোডিয়াম, আমরা বললাম যে এই যে সোডিয়াম মেটালটা যদি আমরা ওয়াটারের মধ্যে ড্রপ করি তাইলে কি হয়, ওয়াটারটা আসলে থাকে এইভাবে, ওয়াটারটা আসলে এইভাবে থাকে, এই অংশটা পজিটিভ আয়ন, এই অংশটা নেগেটিভ থাকে। এই আমরা যদি এভাবে ভেঙে রিয়াকশন করি, দেখো যে রিয়াকশন গুলো তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এখন দেখো তো এটা কি হবে, এইচ ওএইচ, তোমরা বুঝছো, সোডিয়াম পজিটিভ, হাইড্রোজেন পজিটিভ, ওএইচটা নেগেটিভ। তো তোমরাই বলো এখানে কি হবে, আর বিশ্বাস তোমরা সবাই, কারণ এই হাইড্রোজেন তার সোডিয়াম নিবে না, কারণ এ নিবে নেগেটিভকে, তাহলে কি হবে, NaOH প্লাস হাইড্রোজেন। এখন দেখো তো হাইড্রোজেন কয়টা হলো, দুইটা, তিনটা হয়ে গেছে, তাহলে আমরা এখানে একটা 2 দিই, 2 দেওয়াতে অক্সিজেন হলো আবার দুইটা, এখানে একটা 2 দিই, 2 দিলে সোডিয়াম দুইটা, এখানে আমরা দিলাম। এটা যদি আমরা ম্যাগনেসিয়ামের সাথে দিই তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম প্লাস HOH, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমরা এইভাবে লিখবো প্লাস হাইড্রোজেন, কারণ বিকজ দ্য ব্যালেন্স অফ ম্যাগনেসিয়াম ইজ 2 and হাইড্রোক্সাইড ইজ 1, দ্যাটস ওয়াই MgO2। এইখানে আমরা একটা 2 দিব। কিন্তু এইভাবে যদি আমরা আয়রনের সাথে করি, দেখো তো আয়রনের সাথে করলে কি আমাদের এটা হবে, আয়রন প্লাস আয়রন আসলে ওয়াটারের সাথে রিয়াকশনই করবে না। আয়রন কি, যেমন এই যে আমরা ঘর বাড়ি বানাই, বিল্ডিং বানাই, রড, এটা রড কিন্তু ওয়ান কাইন্ড অফ আয়রন, হ্যাঁ, এর মধ্যে এত পার্সেন্ট এটা থাকে, সেটাকে বলে এই, সেটা বড় ক্লাসে। কিন্তু তাইলে তো আমরা এই যদি রাখতাম, আমরা যেমন এই যে জাহাজে যারা বরিশাল যায়, যেমন এই যে জাহাজগুলো তৈরি করে স্টিলের, ইস্পাত দিয়ে, তার মানে ওয়ান কাইন্ড অফ আয়রন, তাহলে তো পানিতে এটা রিয়াক্ট করতো। হ্যাঁ, আমরা একটা সোডিয়াম মেটাল, এটা যদি আমরা পানিতে ফেলি, দেখা গেলো ওইখানে সোডিয়াম, তাহলে লোহার সাথে হবে, হবে না। এটা আয়রনের সাথে হবে না, অ্যালুমিনিয়ামের সাথে হবে না। আমরা অ্যালুমিনিয়ামের থালা বাসনে আমরা বাসায় খাই, আমরা তার মধ্যে পানি ঢালছি না, তো ওইখানে কি কোনো রিয়াকশন হচ্ছে, ওইখানে হচ্ছে। এদের সাথে আয়রনের সাথে কখন হতে পারে, এটা যদিও তোমাদের বইয়ে নাই, আমি একটু দেখাই যে আয়রনের সাথে এটা যখন স্টিম মানে ভেপার, তখন এই রিয়াকশনটা হতে পারে। সেটা বললেও এটা একটা কঠিন রিয়াকশন, আমি জাস্ট তোমাদের একবার দেখাচ্ছি, তোমাদের মনে রাখা। এখানে কি হবে, এখানে তখন কিন্তু যখন স্টিম হবে তখন কিন্তু এখানে এইচ আর ওইচ হবে না। যখন এটা মানে ওয়াটার যখন স্টিম, তখন কিন্তু আর এইভাবে থাকবে না, তখন হাইড্রোজেনের মতো হাইড্রোজেন, অক্সিজেনের মতো এইখানে হবে। এইখানে দেখো আমি একটা এমন একটা জিনিস লিখতেছি যে তোমাদের ব্যালেন্সে মিলাতে পারবো না, কিন্তু কেন হচ্ছে আমি সেটা বুঝা দিচ্ছি। এখানে হবে হলো ফেরোসোফেরিক অক্সাইড, এটা তোমাদের বইয়ে নেই, আমরা যখন পড়েছি তখন ছিল। দিস ইজ মিক্সড, এটা যে ব্যালেন্সে আমরা যেখানে বলি ব্যালেন্সে আমরা কিভাবে মেলাবো, এটা আসলে আমরা একটা জিনিস জানি যে উই নো, তোমরা বলো তো ব্যালেন্সি অফ আয়রন, দ্যাট ইজ ফেরাম, ফেরাম বা ফেরিক, আয়রনের ব্যালেন্সি কত, তোমরা কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো সবাই। দ্য ব্যালেন্সি অফ আয়রন, আয়রনের ব্যালেন্সি কত হবে, তোমরা আগে লিখে জানাও, ব্যালেন্সি অফ আয়রন। আচ্ছা, একজন লিখছে জাওয়াদ বিন মাসুদ স্যার বুঝি নাই, আর সোনিয়া বুঝি নাই, আরেকবার বুঝান। কোনটা মা বলো তো, কোনটা বোঝো না? আচ্ছা বেশ, ইরশাদ জাহান রূপা লিখছো যে 2-3, আল মামুন লিখছো 2-3, মোহাম্মদ লিটন মিয়া লিখছো 2-3, নুসরাত ইসলাম লাবণ্য লিখেছো 2-3, থ্যাংক ইউ। তোমরা আয়রনের ব্যালেন্সই আমি বলেছি। তামিদ তাহের লিখছো 2-3, শারমিন শাহানা আক্তার লিখেছো 2-3। আজওয়াত কোথায়? আজওয়াত তোমাকে তো দেখছি না, তুমি লিখছো না কেন? আজওয়াত পারো তুমি যে দ্য ব্যালেন্স অফ আয়রন? আচ্ছা, বিরু রেজা, এইচ ওএইচ আর টু হাইড্রোজেন আর প্রেজেন্ট এন্ড দ্য সাইড রিপ্রেজেন্ট দ্য বন্ড অফ দ্য অ্যাটম। বা আমার বাচ্চা তো আরো অনেক ভালো, থ্যাংক ইউ, আমি খুব খুশি। তার মানে আমাদের তোমাদের ক্লাসে যে টিচার পড়াচ্ছে, এইখানে এই যে ফেরোসোফেরিক অক্সাইড, আমরা জানি দ্য ব্যালেন্স অফ আয়রন ইজ 2 or 3, যদি বাট অক্সিজেনের ব্যালেন্সই কিন্তু ফিক্সড, দ্য ব্যালেন্স অফ অক্সিজেন ইজ 2। এখন দেখো যদি ইফ আয়রনের ব্যালেন্সে যদি 2 হয় তাহলে হবে আয়রন অক্সাইড FeO, আর আয়রনের ব্যালেন্সে যদি 3 হয় তাহলে দেখো Fe3
অক্সিজেন 2, তাহলে কি হবে Fe2O3, এখানে হবে Fe2O3। এই দুটো যদি অ্যাড করে দেখো তাহলে আমাদের কি হয় Fe3O4। এই জন্য এটাকে বলা হয় মিক্সড অক্সাইড অর ম্যাগনেটিক অক্সাইড অর ফেরোসোফরিক অক্সাইড। এটা তার মানে আয়রনের সাথে ওয়াটার রিয়াক্ট করে না, একমাত্র স্টিম হয় যখন ভেপার হয়, যার টেম্পারেচার মোর দ্যান 100 ডিগ্রি অর 100 ডিগ্রি, তখন এটা হয়। আর এটা যদি আমরা ব্যালেন্স করি দেখো Fe3, এখানে একটা 3 দিতে হবে, অক্সিজেন আছে 4টা, এইখানে একটা 4 দাও, আমি ভালো করে লিখি, এখানে প্লাস, এইটা হবে 4, তাইলে ওয়াটারের এখানে একটা 4 হবে। যদি এই রিয়াকশন তোমাদের বইয়ে নেই দিবে না, কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি যাতে এই জাতীয় যে কোনো প্রশ্ন আসলে যাতে তোমরা উত্তর করতে পারো। তো এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আজিজুল ইসলাম চৌধুরী লিখছে যে মাথা ঘুরে গেছে ওয়াটারের আয়রন রিঅ্যাকশন। আপু এটা মনে রাখার দরকার নেই, মাথা ঘুরবে না, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। ইয়েস স্যার, ঈশ্বর জাহান রূপা লিখেছে ক্লিয়ার। ওয়াসে কাজিম, আমার দেবনাথকে পাচ্ছি না কেন আব্বু? তুমি সেদিন অঙ্ক করে তুমি আমার মাথা ঘুরাই দিচ্ছ, এত কঠিন অঙ্ক দিয়েছিলাম, তুমি পড়ে আমাকে দেখিয়েছো, আমি খুব খুশি হয়েছিলাম, ভীষণ খুশি যে অঙ্ক আমি 10-এর বাচ্চাদের দিলে অনেক সময় পারে না, কিন্তু তোমরা সেদিন পড়ে আমাকে, যার জন্য তোমরা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি সবসময় চাই 8-এর ক্লাস নিতে, 8-এর, হ্যাঁ আমি খুব খুশি হই 8-এর ক্লাস নিতে। তোমরা আমাকে সবসময়, বা ইয়াসমিন আরাফাত বলছো ক্লিয়ার, মোহাম্মদ শহীদুল আলম বলেছো করে, আজিজুল করিম চৌধুরী দেখছেন ইয়েস স্যার ক্লিয়ার স্যার লিখছো তোমরা, জেসমিন আরা ক্লিয়ার, সবাই লিখছো ক্লিয়ার, থ্যাংক ইউ। ইয়েস স্যার ক্লিয়ার। আজওয়াতকে দেখছি না কেন? আজওয়াত সাথে Fe2O3 এডিশন হলো কেন? বাবারে ওইটা হচ্ছে যেহেতু আয়রনের ব্যালেন্সে তো কোনটা আমরা নিব, যদি ইট মেবি 2 যদি হয় তাহলে তো ফেরিক মানে ফেরাস অক্সাইড, তা আমি 2 ধরলে আমি 3 কে বঞ্চিত করব কেন? 3 কে ধরলে কি হয়? তাহলে এই জন্য দুটো একত্র করে মিক্সড অক্সাইড হয়েছে। যেহেতু দ্য ব্যালেন্সি অফ আয়রন ইজ ইট মেবি 2 or 3, তাহলে 2 হলে কি হয়? 2 হলে এটা হয়, 3 হলে কি হয়? এইটা হয়। এই জন্য দুটো মিলে একটা অক্সাইড হয়েছে, যার জন্য এটাকে নাম বলা হয় মিক্সড অক্সাইডও বলে, অনেকে বলে ফেরোসোফেরিক অক্সাইড, আবার অনেকে ম্যাগনেটিক অক্সাইডও বলে। এখন আমি এই যে অ্যাসিড নিয়ে, তারপরে আমি বেস নিয়ে আমি আলোচনা করব। বেসটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে অ্যাসিড, এই যে আমাদের অ্যাসিডের মূল, যে আমাদের অ্যাসিড হলো আমাদের 2 kinds অফ অ্যাসিড। একটা অ্যাসিড হলো আমাদের যেটাকে বলে অর্গানিক অ্যাসিড, যেটা আমাদের যেমন ভেজিটেবল থেকে হতে পারে, ফ্রুটস থেকে হতে পারে, এইটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর না। যেমন আমাদের অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, তোমরা জানো আমাদের লেবুতে অ্যাসিড থাকে, আমাদের টমেটোতে অ্যাসিড থাকে। তো এই যে অ্যাসিডগুলো, আমরা তো টমেটো খাচ্ছি, হ্যাঁ আমরা টমেটো খাচ্ছি, আমরা লেবু খাচ্ছি, এইগুলো হলো অর্গানিক অ্যাসিড। এই অর্গানিক অ্যাসিডগুলো এটাকে আমাদের খাওয়ার যোগ্য, এবং এগুলো আমাদের জন্য, এটা আমাদের কিন্তু এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, এগুলো আমাদের খেতে হবে, হ্যাঁ। এই জন্য আমাদের, আমরা বলছি দেয়ার আর 2 kinds অফ অ্যাসিড, ওয়ান ইজ অর্গানিক অ্যাসিড, দ্য আদার ইজ মিনারেল অ্যাসিড, হ্যাঁ। তা এই যে আমাদের, আমরা যদি ভিটামিন, আমরা সিবিট খাই, আমরা এখানে লিখেছি সিবিট, এই সিবিটটা কিন্তু আমাদের অর্গানিক অ্যাসিড থেকে এই সিবিটটা তৈরি হয়, ক্লিয়ার? আচ্ছা, এখন আপনাদের যেমন আমরা লেবুর মধ্যে আমাদের সাইট্রিক অ্যাসিড আছে, টমেটোতে আমাদের অ্যাসিড আছে, আমাদের অক্সালিক অ্যাসিড আছে, ফর্মিক অ্যাসিড আছে, আমাদের ভিনেগারের মধ্যে আছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, এগুলো হলো আমাদের অর্গানিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো আমাদের শরীরের জন্য হার্মফুল না, বরং এগুলো আমাদের শরীরের জন্য উপকারী। এবং আমরা এই যে ধরো, আমরা এরপরে আমি পড়াবো যে আমরা যে আমাদের পেটের মধ্যে যদি গ্যাস্ট্রিক হয়, তখন আমাদের কিন্তু অ্যান্টাসিড দেয়। এই অ্যান্টাসিডটা আসলে কি?
এটা কিভাবে তৈরি করে, কেন আমাদের পেটের ব্যথা অ্যান্টাসিড খেলে কমে যায়, সে জিনিসটাই পড়াবো। সবকিছু কিন্তু এর মধ্যে আছে। তা আমি এখন এই যে বললাম যে অ্যাসিড, আমরা বললাম যে দেয়ার আর টু কাইন্ডস অফ অ্যাসিড। ওয়ান ইজ আমরা যেটা বললাম যে অর্গানিক অ্যাসিড, যেটা আমাদের ফলের মধ্যে থাকে, আমরা ফ্রুটসে পাই, আমরা ভেজিটেবলসে পাই, এবং সেটা কি আর একটা আছে যেটা মিনারেল অ্যাসিড, যেটা আমরা মিনারেল থেকে পাই। যেমন এবং এগুলো কিন্তু খুব, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আমাদের নাইট্রিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেমন আমাদের সালফিউরিক অ্যাসিড, একটা দেশ সালফিউরিক অ্যাসিড কিন্তু এটা খুবই মানে ইম্পর্টেন্ট এবং দামি অ্যাসিড। এই জন্য এটাকে তোমাকে বলে যে একটা দেশ ইন্ডাস্ট্রিতে কতটুকু এগিয়ে আছে, এটা বোঝা যায় যে সে কত সালফিউরিক অ্যাসিড প্রডিউস করে। যে দেশ যত বেশি সালফিউরিক অ্যাসিড প্রডিউস করে, সে দেশ তত বেশি উন্নত। আচ্ছা, এরপরে যেটা নাইট্রিক অ্যাসিড, যেটা নাইট্রিক অ্যাসিড হলো, তোমরা এইটা কিন্তু তোমরা এই অ্যাসিডগুলো, যেমন আমি লিখলাম সালফিউরিক অ্যাসিড H2SO4, তার আগে আমি লিখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরপর আমি বললাম নাইট্রিক অ্যাসিড ইজ NO3। এই সালফিউরিক অ্যাসিডের কথাই বললাম যে একটা দেশ যত বেশি সালফিউরিক অ্যাসিড প্রডিউস করবে, সে দেশ তত বেশি রিচ। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমি তোমাদের কথায় কথায় এসেই, যেহেতু বা তোমাদের বইও আছে যে আমরা কেন যে আমরা অ্যান্টাসিডটা খাই, সেটা আমি দেখাবো। তাহলে এই যে মিনারেল অ্যাসিডের কথা যেটা আমি বললাম, দিস আর সাম অ্যাসিড লাইক, আমি তো বলছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড obtained from different mineral product gathered from nature, আমরা যেটা নেচার থেকে পাই, দিস ইজ কল্ড মিনারেল অ্যাসিড। এগুলো কিন্তু খাওয়ার অনুপযুক্ত, এগুলো তো খাওয়া যাবেই না, এবং এগুলো যদি কারোর গায়ে ছুঁড়ে টুড়ে দেওয়া হয়, তার কিন্তু ওই জায়গাটা পুড়ে যাবে। তোমরা তো দেখো যে প্রত্যেকটা দেশেই কিছু দুষ্ট লোক থাকে, যে তারা অনেক সময় এইসব এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিক অ্যাসিড মানুষের মুখে বা গায়ে মানে। এটা আমি জানি, আমার বাচ্চারা অনেক ভালো, তারা কখনো খারাপ জিনিস শিখবে না এবং জানে, এবং এটার কিন্তু শাস্তি কিন্তু একটা মৃত্যুদণ্ড। হ্যাঁ, কারণ মানুষের যদি মুখে মারলে পায়, তার মুখ, তোমরা তো দেখো যে অ্যাসিড মানে এইগুলো হলেই আছে। বরং আমাদের যে কোনো জিনিসের আমাদের প্রপার ইউটিলাইজ করতে হবে। যেমন আমি ধরো একটা উদাহরণ দিই, যে আমরা যেটা এই পুরস্কার আমরা যেটা বলি যে আমরা যেমন নোবেল পুরস্কার, স্যার আলফ্রেড নোবেল, উনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। কি জন্য করেছিল? যে অনেক বড় যেমন পাহাড় পর্বত যেগুলো বা হয়তো যেখানে আমাদের বাধা, সেখানে দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে, অথচ দেখা গেল আমরা ডিনামাইটটা আমরা যুদ্ধে ব্যবহার করছি। আমাদের প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো ব্যবহার থাকে, একটা অপব্যবহার থাকে। তো অপব্যবহারটা আমাদের করা, আমাদের প্রপার ইউটিলাইজ করতে হবে, এইটা আমাদের মনে রাখতে হবে। এই যে অ্যাসিডগুলো, আমরা সালফিউরিক অ্যাসিড, আমরা বলছি যে এটা আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের বিভিন্ন প্রোডাকশনে আমাদের লাগে, আমাদের তৈরি করতে লাগে, আমরা ধরুন পেস্টিসাইড তৈরি করতে আমাদের লাগে। হ্যাঁ, কিন্তু সেটা আমরা প্রপার ইউটিলাইজ করতে হবে। আমরা কখনো এগুলোর আমরা অপব্যবহার আমরা করব না। আমরা আজকে একটা প্রমিস করব যে আমরা বড় হয়ে আমরা এগুলোর আমরা প্রপার ইউটিলাইজ করব, আমরা কখনো আমরা এগুলো অপব্যবহার করব না। এগুলো কিন্তু ইডিবল বলে, যে ইডিবল মানে খাওয়ার উপযুক্ত না, অনুপযুক্ত। বরং এগুলো মানুষের গায়ে মারলে তার সে মুখ কি হয়ে যায়, এবং এর শাস্তি কিন্তু এখন গভর্নমেন্ট যেটা করছে, যে শাস্তি মৃত্যুদণ্ড। তো ঠিক আছে, তাইলে আমরা মিনারেল ওয়াটার এবং এটা আমরা বললাম। এখন ইউজ অফ অ্যাসিড, এই যে অ্যাসিড আমরা বললাম, তো একটাই যে অ্যাসিড কি করে, আমরা বেসটা আমরা ভালো করে একটু দেখাবো। তার আগে যে এই যে বেসের সাথে, তাইলে আমরা একটা ফর্মুলাই একটা লিখতে পারি এখানে, যে সেটা কি, যে বেস প্লাস অ্যাসিড কি হবে, সল্ট প্লাস ওয়াটার। এটা আমরা যে কোনো অ্যাসিড, বেস প্লাস অ্যাসিড ইজ ইকুয়াল টু সল্ট প্লাস ওয়াটার। বেস প্লাস অ্যাসিড, তাহলে বেসের সঙ্গে আমরা এখানে রাখতে পারি এটা একটা মেটালিক অক্সাইড আর হাইড্রোক্সাইড। বেস কেমন হতে পারে, যেমন ক্যালসিয়াম যদি দিই, ক্যালসিয়াম অক্সাইডও হতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও হতে পারে। এখানে ক্যালসিয়াম অক্সাইড, এটা প্রত্যেকটাই কিন্তু আমাদের সেই যেটা আমরা প্রথমে ব্যালেন্সে শিখিয়েছি, যে আমি এখানে ওটা অবশ্য বেশি বড় লিখে ফেলছি, যে ক্যালসিয়াম অক্সাইড। কেন এরকম হলো, যে বিকজ দ্য ব্যালেন্স অফ ক্যালসিয়াম ইজ 2 and oxygen 2, দ্যাটস ওয়াই CaO। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এরকম হলো কেন, ক্যালসিয়াম ব্যালেন্স 2, হাইড্রোক্সাইডের ব্যালেন্স 1, দ্যাটস ওয়াই CaO।
OH2। এই যে আমরা যে কোনো একটা বেস যদি আমরা এখানে লিখি, আমরা যেমন হয়তো লিখলাম আমরা ক্যালসিয়াম অক্সাইড লিখি, আমরা ক্যালসিয়াম অক্সাইড যদি লিখি আমরা, দেখো এখন হিসেব ক্যালসিয়াম অক্সাইড প্লাস অ্যাসিড, আমরা সালফিউরিক অ্যাসিড দিই, কি হবে? এটা কিন্তু ডাবল ডিকম্পোজিশন বা ডাবল রিপ্লেসমেন্ট, দেখো দুইটা করে আছে। এটা কি হবে? এই ক্যালসিয়াম নিবে কাকে? সালফেটকে। কি হবে? ক্যালসিয়াম সালফেট প্লাস H2O। এই দেখো এটা কি হলো আমাদের? সল্ট প্লাস ওয়াটার। আমরা অন্য একটা নিই, যেমন ধরি আমরা যদি এখানে যদি আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড নিতাম তাহলে কি হতো? আমরা নাইট্রিক অ্যাসিড নিই, কি হবে? ম্যাগনেসিয়াম কাকে নিবে? দেখো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাহলে ম্যাগনেসিয়াম কাকে নিবে? নাইট্রেটকে। এখনো বসবে অ্যাকর্ডিং টু देयर ব্যালেন্সি ম্যাগনেসিয়াম 2 নাইট্রেটের ব্যালেন্স 1, তাহলে MgNO3 হোল 2 প্লাস ওয়াটার। এখানে নাইট্রেট দুইটা, তার মানে এখানে একটা আমাদের একটা 2 লাগবে। তার মানে আমার দেখো বেস প্লাস অ্যাসিড ইজ ইকুয়াল টু সল্ট প্লাস ওয়াটার। বেস প্লাস অ্যাসিড কি হবে? সল্ট প্লাস ওয়াটার। তাহলে বেসের ডেফিনিশনে আমরা বলতে পারবো যে মেটালিক অক্সাইড যেটা কি করে? অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে টু প্রোডিউস সল্ট এন্ড ওয়াটার, তাকে আমরা বেস বলি। এখন ক্লিয়ার? এখন এই পর্যন্ত যেটা করালাম এটা তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা? হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? একটু প্লিজ কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও। আচ্ছা হ্যাঁ, তুমি লিখছো যে alkali must be soluble in water but base may not be soluble. This is the main difference. আমি বেজ এবং অ্যালকালি, ইয়েস বাবা, যেটা অ্যালকালি হলো কোনগুলো? যেগুলো সলিবল ইন ওয়াটার। আমি বেজে যখন আবার ফিরে যাবে তখন এই জিনিসটা আমি বোঝাবো, যার জন্য আমরা বলি যে অল অ্যালকালিজ আর বেজ বাট অল বেজ আর নট অ্যালকালি। কেন সেটা আমি দেখাবো। আমি এ পর্যন্ত যেটা বুঝিয়েছি, তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা প্লিজ হ্যাভ ইউ আন্ডারস্টুড? আব্বু তোমরা তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাও, তারপর আমি সামনের দিকে এগোবো। আজব দেখছে কিনা জানি না, তবে আজবের বাপ দেখছে, এটা থ্যাংক ইউ, এটা ভালো লাগছে। তার মানে আজবের আপু যেহেতু দেখছে, আমার মনে আজব দেখছে, থ্যাংক ইউ। আলভি সাত্তার লিখছো যে ক্লিয়ার, তারপরে সাজ্জাদ আমিন লিখছো ক্লিয়ার, সাজিদ আমিন লিখছো ক্লিয়ার, মুনিয়া চৌধুরী ক্লিয়ার, মোহাম্মদ লিটন ইয়েস স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ, নো প্রবলেম স্যার ক্লিয়ার, থ্যাংক। সালমান লিখছো নো প্রবলেম স্যার ক্লিয়ার, সাজ্জাদ লিখছো ইটস ইজি, রুমি তাসনিম লিখছো ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তাসান, আমি তোমাদের নামগুলো উচ্চারণ করতে একটু যদি হয়ে যায় তোমরা আমাকে ক্ষমা করে দাও। নিশাত হোসেন দেখছো জি স্যার, ইয়েস স্যার, মুসাফির ক্লিয়ার, আন্ডারস্টুড স্যার, থ্যাংক ইউ। কল্লোল দেবনাথ লেখছো, এবং আমি কল্লোলের প্রতি আমি ভীষণ খুশি, দেবনাথের প্রতি, যে আমি ওই অঙ্কটা সেদিন সে সবার আগে করি আমাকে দেখিয়েছে, এবং তার পুরস্কারগুলো আমার কাছে রয়ে গেছে। ইনশাল্লাহ স্কুল খুলবে, তোমাদের সাথে আমাদের দেখা হবে, এবং তোমাদের পুরস্কারগুলো দিয়ে আমি আমার আনন্দটা আরো বেশি পেতে চাই। থ্যাংক ইউ। এটা ইউজ অফ অ্যাসিড অ্যান্ড বেজ, এর মধ্যে দেখবা যে আমরা একটা জায়গাতে, যেমন এই যে বেজ থেকে আমরা দেখবা যে অনেক সময় আমাদের বাসায় বা আমাদের ইসে আমরা ব্লিচিং পাউডারটা ব্যবহার করি, যেমন আমাদের বিল্ডিং এ যে হোয়াইট ওয়াশ হয় সেখানে ব্লিচিং পাউডার ব্যবহার করি। আবার অনেক সময় যে আমরা কিন্তু যে কোনো একটা জায়গায় একটু অপরিষ্কার হলো সেখানে আমরা ব্লিচিং পাউডার দিয়ে দিই, এই কারণে দিই যে যাতে এখানে কোনো জাম সৃষ্টি না হয়। তাহলে এই ব্লিচিং পাউডার তোমাদের বইয়ে শুধু বলা আছে, কিন্তু এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে ক্লোরিন দিলে কিভাবে ব্লিচিং পাউডার হয়
এই রিয়াকশনটা তোমাদের বইয়ে কিন্তু দেওয়া নাই। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি মনে রাখতে পারো ভালো। হ্যাঁ, তোমাদের বইয়ে আমি বইটা তোমাদের বইয়ের আমি প্রত্যেকটা পাতা আমি পড়েছি, ওইখানে বলা আছে যে ব্লিচিং পাউডার মানে ইটস এ প্রোডাক্ট বাই কেমিক্যাল রিয়াকশন বিটুইন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ক্লোরিন। তবে এখানে কিন্তু একটা টেম্পারেচার এট 40 ডিগ্রি সেলসিয়াসে হবে। এই যে আমি যদি লিখি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন, ক্লোরিন তো তোমরা জানো Cl2, এটা হবে টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস। এইখানে কি হবে, এইখানে দেখো আমি একটু কঠিন মনে হতে পারে CaOCl into Cl প্লাস ওয়াটার, দিস ইজ ব্লিচিং পাউডার। এই যে এটা তাহলে কেমিক্যাল নাম কি হবে, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, এই রিঅ্যাকশনটা তোমাদের বইয়ে পড়া নাই, শুধু এটা বলা আছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন দিলে ব্লিচিং পাউডার পাওয়া যায়। তাই আমি ভাবলাম যে আমার বাচ্চা তো জানতে চাইবে যে এই যে এটা তাহলে নিশ্চয়ই একটা রিঅ্যাকশনের মাধ্যমে হচ্ছে, তাহলে রিঅ্যাকশনটা কি? এই রিঅ্যাকশনটা যে at 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন রিঅ্যাক্ট করলে এটা ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। দিস দ্য কেমিক্যাল নেম অফ ব্লিচিং পাউডার ইজ ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, CaOCl into Cl, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড প্লাস ওয়াটার, দিস ইজ ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডার এটা তো তোমরা আমি বললাম যে এটা কিসে কিসে আমরা করি, আমরা যেমন এটা আমরা মিল্ক অফ লাইম আমরা বলতে পারি এটাকে, এটা প্রোডাক্ট, এটা বিভিন্ন আমাদের কাজে আমরা বিল্ডিং তৈরি করতে হোয়াইট ওয়াশ করতে গিয়ে আমরা এই রিঅ্যাকশনটা, যেহেতু বইয়ের মধ্যে আছে রিঅ্যাকশনটা, আমি তোমাদের এটা যে তোমাদের মনে রাখতেই হবে, তোমাদের কখনো আসবে না, তবু যেহেতু বইয়ের মধ্যে আছে আমি তোমাদের রিঅ্যাকশন আকারে এটা দেখিয়েছিলাম। তোমরা কি বুঝছো সবাই? একটু কঠিন। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, the bleaching powder, the chemical name of bleaching powder is calcium chlorohypochloride, CaOCl into Cl, কিন্তু এই টেম্পারেচারটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে এই রিঅ্যাকশনটা হবে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। বুঝছো না? একটু বেশি কঠিন কিনা একটু লিখে জানাবে আমাকে। এখন তোমরা যেমন একজন যে লিটমাসের কথা বলছো, তোমরা দেখবে যে বইয়ের মধ্যে ইন্ডিকেটর আছে, যে এই ইন্ডিকেটরটা হলো দ্য সাবস্টেন্স হুইচ চেঞ্জেস ইটস ওন কালার টু ইন্ডিকেট, কিভাবে ইন্ডিকেট করে আইদার দ্য সলিউশন অথবা কি করবে, এটা হয় কখনো ব্লু করে অথবা নীল করে, রেড অথবা নিউট্রাল থাকে। এটাই হলো তোমার এই ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরের মধ্যে একটা হলো তোমার লিটমাস পেপার থাকে, মেথানল থাকে, এইগুলো আমরা আইডেন্টিফাই করার জন্যই আমরা এটা করি। যেমন অ্যাসিডের কাজটা কি, অ্যাসিডের একটা প্রপার্টিজ হলো যে অ্যাসিডের একটাই হলো যে লিটমাস পেপার এটা ব্লুটাকে রেড করে। অ্যাসিডের একটা প্রপার্টিজ হলো যে এটা রেড লিটমাস দিলে ব্লুটাকে রেড করে। আর বেজের ক্ষেত্রে কিন্তু উল্টাটা, এটা যেমন ব্লুটাকে রেড করতেছে আর বেজের ক্ষেত্রে রেডটাকে ব্লু করবে। এটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে যে অ্যাসিডের ক্ষেত্রে কি করছে আর বেজের ক্ষেত্রে কি করছে। অ্যাসিডের ক্ষেত্রে যেটা করছে, অ্যাসিডের ক্ষেত্রে আমি যদি লিখি, অ্যাসিডের ক্ষেত্রে করবে যে লিটমাস হলে ব্লু, যেটা ব্লু এইটা হয়ে যাবে রেড। আর বেজের ক্ষেত্রে যেটা হবে, বেজের ক্ষেত্রে উল্টাটা ভাইস ভার্সা আমি লিখতে পারি যে রেড যেটা থাকে রেডটাকে ব্লু করবে। এই যে ইন্ডিকেটর গুলো, যে আমরা একটা যে অ্যাসিড আমরা বুঝবো কি করে, আমরা তার মধ্যে আমরা একটা লিটমাস পেপার দেখলাম, যদি সেটা ব্লুটাকে যদি রেড করে তাহলে বুঝবো যে এটা হলো অ্যাসিড। এইটাই হলো আমাদের ইন্ডিকেটর। এই জাতীয় আমাদের কিছু ইন্ডিকেটর আছে, যে ইন্ডিকেটর গুলো আমরা এইভাবে শিখি। এখন তাইলে আমরা অ্যাসিডটা শিখলাম, আমরা বেসটা শিখলাম। বেস কি বলছি, বেসের ক্ষেত্রে আমরা বলছি মেটালিক অক্সাইড অর হাইড্রোক্সাইড,
যেটা কি করে, যদি অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে টু প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার, দেন ইট ইজ কল্ড বেজ। এখন এই বেজের মধ্যে যেটা আমাদের কল্লোল দেবনাথ আমাকে প্রশ্ন করেছে এবং সে কারেক্ট অ্যান্সারই দিয়েছে, এই যে বেসগুলো যেগুলো সলিবল ইন ওয়াটার, যে ওয়াটারে এটা সলিবল হয়, এটা যেমন আমি লিখলাম যে আমি সোডিয়াম অক্সাইড, আমরা কিভাবে লিখবো সোডিয়াম অক্সাইড এটা, আর সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, দিস ক্যালসিয়াম অক্সাইড ইজ লাইম, আর দিস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাকে বলা হয় লাইম ওয়াটার। লাইম ওয়াটার অথবা এটাকে আমরা আগে চ্যাপ্টারে স্লাকেড লাইম আমরা পড়েছি, হ্যাঁ, SLAKED। এই যে দেখো, এই যে ক্যালসিয়াম অক্সাইড, এর মধ্যে ওয়াটার দিলেই কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাচ্ছে, কিন্তু এটা দিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এটা বাংলায় তো আমাদের অনেকের নানি দাদিরা চুন খায় না, এই চুনের মধ্যে পানি দিলে এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটাই বাংলাকে বলে চুন, যেটা যে আমরা সাধারণত আমাদের নানি দাদি এরা পান খেত, পানের সাথে যে চুন খেত সেটি হলো ক্যালসিয়াম অক্সাইড। আর অনেক সময় তোমরা দেখছো এটা পানির মধ্যে রাখা হয়, তখন পানির মধ্যে রাখলে পরে সেটা হয়ে যায় তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই জন্য এটাকে বলে লাইম ওয়াটার। এখন ক্লিয়ার? এখন এই যে যেগুলো, এই যে তোমার এইটা, দিস ইজ, এই যে আমি লিখলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটা কিন্তু অ্যালকালি। যেমন আমি যদি লিখি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু অ্যালকালি। হ্যাঁ, এইটা যেগুলো সলিবল ইন ওয়াটার সেইগুলো আমাদের হবে অ্যালকালি। তাইলে এখন আমার কি, যেমন আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে লেখে, হাইড্রোক্সাইডের ব্যালেন্সই হলো 1, তাইলে এটা কি হবে, এটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আর আমরা যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমরা কিভাবে লিখব, Mg, এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আর আমরা যদি আয়রনের হাইড্রোক্সাইড, যদি ফেরাস হাইড্রোক্সাইড হয় তাহলে হবে এইটা, আর যদি ফেরিক হাইড্রোক্সাইড হয় তাহলে হবে, বিকজ হিয়ার দ্য ব্যালেন্স অফ আয়রন ইজ 3, হিয়ার দ্য ব্যালেন্স অফ আয়রন ইজ, এই যে আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এরা কিন্তু নট সলিবল ইন ওয়াটার। কারণ আমি তো প্রথমে বলেছি যে আমরা অ্যালুমিনিয়ামের পাত্রে আমরা ভাত খাই, যে থালা বাসন অ্যালুমিনিয়ামের, সেখানে তো আমরা পানি ঢালি, ওইখানে কোনো রিয়াকশন হয়ে ওইটা কি প্লেটটা কি হয়ে যাচ্ছে, হচ্ছে না, কারণ ওইখানে পানির সাথে রিয়াকশন করবে না, তার মানে দে আর নট সলিবল ইন ওয়াটার, এই জন্য এটাকে অ্যালকালি না। তার মানে অ্যালকালি ওয়ান কাইন্ড অফ বেস, বেজের মধ্যেই, কারণ আমরা বলছি বেস কি, বেজের মধ্যে আমরা বলছি এই যে ক্যালসিয়াম অক্সাইড হলো বেস হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড হলো বেস হবে, আবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হলো বেস হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো বেস হবে। তো এই বেজের মধ্যেই আছে অ্যালকালি, সেই জন্য আমরা বলতে পারি যে অল অ্যালকালি আর বেস, বাট অল বেস আর নট অ্যালকালি। এখন এই জিনিসটা তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, যেগুলো আবারও বলি সলিবল ইন ওয়াটার, পানিতে দ্রবীভূত হবে, পানির সাথে সেটা সলিবল ইন ওয়াটার যদি হয় তাহলে সেটা হবে অ্যালকালি। তাইলে আমরা বেজের ডেফিনেশনে পাইছি যে অল মেটালিক অক্সাইড অর হাইড্রোক্সাইড, অল মেটালিক অক্সাইড অর হাইড্রোক্সাইড কি করবে, অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে টু প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার। যদি সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি করে তখন তাকে আমরা বেস বলতেছি। আর যে বেসগুলো অনলি সলিবল ইন ওয়াটার সেটা হবে অ্যালকালি। সেই জন্যই তোমাদের বইয়ে প্রশ্ন আছে যে all alkalis are base but all bases are not alkali। এখন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝছো কিনা তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে পাঠাও। তোমরা লিখে পাঠাও। দিয়েন্দ্র ভাই, ইয়াসমিন, তুই কম বাবারে নিজেরা কথা বলো কেন বাবা, আম্মু প্লিজ কথা বলো আমার সাথে। স্টপ অল পার্সোনাল কমিউনিকেশন প্লিজ এন্ড স্টাডি। সালমান লেখ সাল আব্বু, তোমাদেরকে আমি তো আবারও বলছি যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই চাইল্ড। তোমাদেরকে এত ভালোবাসি, তোমাদের এত ভালোবাসার কথা বললাম যে তোমরা এত সুন্দর করে উত্তর দাও, আমি খুব খুশি হয়ে যাই। হ্যাঁ,
আচ্ছা, কল্লোল দেবনাথ একটা সুন্দর প্রশ্ন করছে, স্যার হোয়াই অ্যান্টাসিড ইউজ ফর অ্যাসিডিটি। আমি এখন লিখে বোঝাই দিচ্ছি। মুনিয়া চৌধুরী বলছে বুঝি নাই স্যার, আরেকবার বলেন, একটু কনফিউজ আছে। নেক্সট একজন নিশাত হোসেন, স্যার আরেকবার একটু বলবেন প্লিজ। অবশ্যই বলবো। আচ্ছা, একজন বলছে ইয়েস স্যার বুঝেছি, কোনো নো প্রবলেম স্যার, ক্লিয়ার লাইক ওয়াটারের মতো ক্লিয়ার। একজন ইয়েস স্যার, আই আন্ডারস্টুড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, যারা বলছো ঠিক আছে, আমি আবার বলি আমার কথা, যে তোমরা এখন ক্লাস করছো 94, যে আমার কথা যে প্রত্যেকটা বাচ্চাকে বুঝতে হবে, তাইলে না আমাদের সার্থকতা। আমি আবার বলি, আমি বেজের ডেফিনেশনে বলছো বেজ হতে পারে কোনগুলো? বেজ হতে পারে, আমার লাল দেখো আমি এখানে লিখি যে দেখুন, আমরা বলছি মেটাল অক্সাইড, এই যে ম্যাগনেসিয়াম একটা মেটাল, আমি বলছি যে সোডিয়াম একটা মেটাল, এদের অক্সাইড এই যে আমি লিখলাম, অথবা হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যদি আমি লিখি এটা হলো এই, হ্যাঁ। আর যদি আমি সোডিয়াম দিয়ে হাইড্রোক্সাইড লিখি তাহলে NaOH, ওকে। আর ক্যালসিয়াম দিয়ে যদি লিখি তাহলে CaO আর CaOH। তা OH থাকা মানে সেটা মনে করতে, এই OH টা আমরা পেয়েছি কোথা থেকে? এই OH পেয়েছি কিন্তু আমরা ওয়াটার থেকে। এটা খুব ভালো করে দেখবে, এই যে ওয়াটার, এই ওয়াটার আসলে কিভাবে থাকে? ওয়াটার থাকে এই H টা হলো প্লাস, এই OH টা হলো মাইনাস। এই যে দেখো ওয়াটারের সাথে হাইড্রোক্সাইডের সম্পর্ক। তো যে মেটালের হাইড্রোক্সাইড গুলো বা ওই মানে সলিবল ইন ওয়াটার, অর্থাৎ যেগুলোর সাথে এই যে OH থাকবে, সেইটা হবে আমাদের অ্যালকালি। যেগুলো সলিবল ইন ওয়াটার, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা অ্যালকালি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা অ্যালকালি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা অ্যালকালি হবে। আর এর মধ্যে আমি আবার বলছি যে কিছু এক্সেপশনাল আছে, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যালকালি হবে না, কারণ এটা পানিতে সলিবল না। কারণ আমরা বলছি যে আমরা বাসায় যে আমরা যে প্লেটে আমরা খাবার খাই এগুলো কিন্তু স্টিলের, হ্যাঁ। তাইলে তো আমরা পানি দিলে পারে এটা রিয়াকশন করে দেখা গেলো যে এই প্লেটে আমাদের এই দশটা হচ্ছে না। আবার এই যে আমরা বাড়ি ঘরে আমরা দেখা গেলো রড আমরা রাস্তায় ফেলে রাখছি, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, সেই রড দিয়ে আমরা তখন কেউ নতুন বিল্ডিং করছি, আমরা রড ব্যবহার করছি, পানিতে কি হচ্ছে না, ওইটা একমাত্র স্টিম হলে হয়। তো এই জন্য আমি বলেছি যে যেগুলো অনলি সলিবল ইন ওয়াটার সেইগুলোই হবে অ্যালকালি, আর যেগুলো পানিতে সলিবল হবে না সেগুলো অ্যালকালিন। এই জন্য আমি বলছি যে তোমাদের ফেরিক হাইড্রোক্সাইড আর ফেরাস হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এগুলো অ্যালকালি না। তার মানে এই যে বেজের মধ্যে দুইটা ক্যাটাগরি, একটা হলো অক্সাইড, একটা হাইড্রোক্সাইড। এই দুটোই আসছে তোমার থেকে, এই যে মানে আসছে বেজ থেকে অক্সাইড এবং হাইড্রোক্সাইড। এর শুধু হাইড্রোক্সাইড যেগুলো সেইগুলো হলো অ্যালকালি। তবে সেই অ্যালকালির মধ্যে আবার আমি বলছি যে কনসেপ্ট মানে আছে, আমি বলছি যে এটা হবে না, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হবে না, আয়োডিন হাইড্রোক্সাইড। যেগুলো শুধু সলিবল ইন ওয়াটার সেইটাই হলো অ্যালকালি। এখন কি ক্লিয়ার? এখন তোমরা প্লিজ কমেন্ট বক্সে লিখে দেখো যে এখন তোমাদের ক্লিয়ার কিনা। আচ্ছা, এখন একটা হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেনের পারঅক্সাইডের ফর্মুলা H2O2, তোমাদের সেটা এখানে নাই, হ্যাঁ। হাইড্রোজেন পারঅক্সাইডে যদি বলো তাহলে H2O2, সেটা তোমাদের নাই, এখানে নেই। তোমাদের এখানে আমরা ওয়াটার নিয়েই কাজ করছি, ওয়াটারের কেমিক্যাল নাম হলো হাইড্রোজেন মোনোক্সাইড। আচ্ছা, এখন তোমরা লিখছো ক্লিয়ার, মুনিয়া চৌধুরী লিখছো ক্লিয়ার, আলমামুল লিখছো ক্লিয়ার, নুসরাত ইসলাম লাবণ্য লিখছো ক্লিয়ার, থ্যাংক ইউ। ইশরাত জাহান রূপা ক্লিয়ার, দিলরুবা ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তাইলে আমি এখন এসে যাব। এখন এই যে আমরা যেটা বললাম যে HCl এর সাথে আমরা বা
অ্যাসিডের সাথে আমি কল্লোল, আমাকে কিন্তু মনে করিয়ে দিও যে তোমার অ্যান্টাসিডের তুমি যে প্রশ্নটা করেছো আমি উত্তর দিব। তার আগে আমি অ্যাসিডের কিছু রিয়াকশন আছে, যেটা যেমন এই যে কার্বন ডাইঅক্সাইড আমরা কিভাবে প্রডিউস করি, তোমাদের বইয়ে একবারে লেখা আছে। আমি যেমন বলি, যেমন ক্যালসিয়াম কার্বনেটের সাথে ক্যালসিয়াম কার্বনেট, এটা এই যে আমাদের আগ্রার তাজমহল, এইটা কিন্তু কি দিয়ে তৈরি? এটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, মার্বেল পাথর, সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তোমাদের একটা প্রশ্ন করা হলো যে তোমরা দিল্লিতে গেলা, দিল্লি থেকে আগ্রা গিয়ে তাজমহল দেখতে গিয়ে কিন্তু ওইখানে কারোর কাছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা বোতল ছিল, হঠাৎ করে বললো যে আগ্রার তাজমহলের উপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বোতলটা ভেঙে গেল। প্রশ্নটা এটা যে তাজমহলের উপর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বোতল ভাঙলে কি হবে? আসলে এটা তোমাদের কনফিউজ করার জন্য। আগ্রার তাজমহল কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট। তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ভাঙা মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড মেঝেতে পড়বে, তার মানে আমরা দেখি এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হয়। এইখানে রিঅ্যাকশন গুলো দেখো, এই যে এটাও কিন্তু ডাবল ডিকম্পোজিশন বা ডাবল রিপ্লেসমেন্ট ইকুয়েশন। কি হবে? ক্যালসিয়াম নেবে ক্লোরিনকে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস, বইয়ে আমি এটা দুবারে লিখি, দেখো এখানে কি হবে? কার্বনিক অ্যাসিড হবে। এই যে কার্বনিক অ্যাসিড, কেন? এই যে হাইড্রোজেন নিবে কার্বনেটকে, হাইড্রোজেনের ভ্যালেন্সি হলো 1, কার্বনেট হলো 2, কিন্তু এই কার্বনিক অ্যাসিডকে যদি তুমি ভাঙো, এর মধ্যে কি আছে? H2CO3, এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে তোমার ওয়াটার আছে, দেখো, আর কার্বন ডাই অক্সাইড আছে। এই জন্য তোমাদের বইয়ে এইটা না লিখে এইটা লিখলে তোমাদের বুঝতে সুবিধা, একবারে তারা ভেঙে এটা দেখিয়েছে। তাহলে বইয়ে কি আছে? এই যে আসলে হবে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিডকে আবার যদি তুমি ভাঙো, দেন ওয়াটার প্লাস কার্বন ডাই অক্সাইড। এই জন্য তোমাদের বইয়ে এটা লেখা আছে যে এটা কি হবে? ওয়াটার হবে প্লাস কার্বন ডাই অক্সাইড। এটা কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস হবে, আর এই হলে গ্যাস হলে আমরা এইভাবে উল্টা আমরা সাইন দিয়ে লিখি। তাহলে এই যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাই অক্সাইড। এখন তো না মেলেনি, তো এখানে দেখো তো দেখি বাবা, এখানে তো আমার ক্লোরিন বেশি হয়ে গেছে। ক্লোরিন কয়টা? 2টা। তাহলে এখানে একটা 2 দিতে হবে। 2 দিলে হাইড্রোজেন হলো 2টা। হ্যাঁ, হাইড্রোজেন আমাদের দুটোই আছে। এবার ঠিক আছে। এবার তোমরা কি এই রিঅ্যাকশনটা সবাই খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। হ্যাঁ, একদম লেখছো যে অ্যাটেন্ডেন্স। হ্যাঁ বাবা, আমি দেখতেছি, আমি তোমাদের নামগুলো ও তার আগে আমি তোমাদেরকে ধন্যবাদ দিই যে আমি যে তোমাদের ম্যাথ বলেছিলাম যে তোমরা করে আমার কাছে পাঠাবে, তোমরা অনেকেই আমাকে করে পাঠিয়েছো। আমি খুব খুশি হয়েছি। আমি এত খুশি হয়েছি যে আমি রাতের বেলা তোমাদের ওইগুলো আমি এসে গিয়েছি এবং আমি দেখছি যে অনেকেই তোমরা আমি যে ম্যাথের যে হোমওয়ার্ক দিয়েছো সেই হোমওয়ার্ক গুলো তোমরা করেছো। না, ক্যালসিয়াম কার্বনেট ইজ নট, হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট বেস না বাবা। বেস হতে পারে এই ক্যালসিয়ামের বেস কোনগুলো? ক্যালসিয়াম অক্সাইডটা বেস, অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা, এটা হলো বেস। এটা তো একটা স্টোন, এটা মার্বেল পাথর। অন্যভাবেও যে অ্যাসিড, এটা টু প্রডিউস কার্বন ডাই অক্সাইড, আমরা কার্বন ডাই অক্সাইড প্রডিউস কিভাবে করি সেটা ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করে, দেন ক্যালসিয়াম ক্লোরাইড, এটা ক্যালসিয়াম ক্লোরাইড হলো প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হলো। এটাই বোঝাচ্ছে। দিস ইজ নট বেস অর অ্যালকালি, দিস ইজ স্টোন, মার্বেল পাথর। আর এই ক্যালসিয়াম দিয়ে যে বেস বা তোমার অ্যালকালি হতে পারে সেটা ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আরো কিছু রিঅ্যাকশন আছে তোমাদের বইয়ের, রিঅ্যাকশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি যাতে এই রিঅ্যাকশনটা যে বুঝলাম তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা একটু দেখে দেখো। আচ্ছা, যদি আমি সোডিয়াম বাইকার্বনেট দিয়ে দেখাতাম, সোডিয়াম বাইকার্বনেটকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলে। এই যে যখন
কার্বনেটেড ভ্যালেন্সি -2 আর বাইকার্বনেট হলে পারে এখানে একটা পজিটিভ, এটা কেটে যাবে। বাইকার্বনেটেড ভ্যালেন্সি হলো 1, বাট দ্য ভ্যালেন্সি অফ সোডিয়াম ইজ 1, বাইকার্বনেটেড ভ্যালেন্সি 1 কি হবে NaHNO3। এর সাথে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই, দেখো তো কি হয়। এখানে দেখো, এখানে কিন্তু এই যে বাইকার্বনেট, এইটা কিন্তু একটা রেডিক্যাল, নেগেটিভ রেডিক্যাল, যার ভ্যালেন্সি 1, এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, এইটা পজিটিভ, এইটা নেগেটিভ। তাহলে এখানে দেখো কি হবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস এইখানেও হবে H2CO3। এটাকে যদি ভাঙি আমি, দেন উইল গেট ওয়াটার প্লাস কার্বন ডাই অক্সাইড, এর গ্যাস প্রডিউস হবে। এখন দেখো এইটা কি, আমরা যে খাবার পাই এটাই আমাদের, কিন্তু আমরা যে লবণ খেয়ে থাকি এটাই সেই লবণ, দিস ইজ সোডিয়াম ক্লোরাইড। এই লবণটাই আমরা যে আমরা ভাত বা অন্যান্য ইসের সাথে যে আমরা তরকারির সাথে যে লবণটা খাই, দিস ইজ সোডিয়াম ক্লোরাইড। এই যে দুটো আমরা কিভাবে, হাউ ক্যান উই প্রডিউস কার্বন ডাই অক্সাইড দেখালাম, তোমরা খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে পাঠাও। বা এই যে বিরুরে যা রিঅ্যাকশনটা সে করিয়ে দেখাইছে, তুমি দেখছো সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বনিক অ্যাসিড, আবার কার্বনিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি তাহলে তখন হবে ওয়াটার প্লাস কার্বন ডাই অক্সাইড। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এখন একটাই আছে যে তোমাদের বইয়ে আছে যে ইজ কার্বন ডাই অক্সাইড পাস টু দা লাইম ওয়াটার। লাইম ওয়াটারের সাথে যদি আমরা কার্বন ডাই অক্সাইড যদি পাস করি, লাইম ওয়াটার কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে যদি আমরা কার্বন ডাই অক্সাইড দিই তাহলে কি হবে। এখানে তোমরা মনে রাখবা, যেখানেই ওএইচ থাকবে, যখনই রিঅ্যাকশন হওয়ার সুযোগ পাবে তারা জাস্ট ওয়াটার কিন্তু হবে, ওএইচ থাকলেই ওয়াটার হবে, একেবারে এটা ম্যান্ডেটরি, মানে এদের ধর্ম প্রপার্টিজ। তাহলে আর কি হবে, ক্যালসিয়াম কার্বনেট হবে। এটা আমরা যখন এসএসসি তে পড়তাম, আমাদের সময় সব সময় একটা রিঅ্যাকশন হতো যে লাইম ওয়াটার উইথ এক্সেস কার্বন ডাই অক্সাইড। এই রিঅ্যাকশনটা তোমাদের বইয়ে নাই, আমি তবু দেখাই, যারা মানে ভবিষ্যতে তোমরা কেমিস্ট্রিতে পড়তে চাও তাদের জন্য। এই যে আমি এখানে কিন্তু প্রথমে যে কার্বন ডাই অক্সাইড দিয়েছি এটা, আর এক্সেস মানে কি, আমরা বলি যে একজন অতিরিক্ত খায়, মানে সাধারণ মানুষ যা খায় তার থেকে বেশি খেলে সে তখন বলা হয় অতিরিক্ত, এক্সেস খায়। তা আমাদের বলছে যদি লাইম ওয়াটার উইথ এক্সেস কার্বন ডাই অক্সাইড, মানে এর মধ্যে আবার তুমি কার্বন ডাই অক্সাইড দাও, তাহলে কি হবে, এই যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার, এটা কিন্তু তোমাদের বইয়ে কিন্তু নাই, দরকারও নাই, আমি জাস্ট এমনি তোমাদের শেখানোর জন্য শেখাচ্ছি। এটা হবে ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট বা ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট। এখানে কেন 2 হয়েছে তোমরা বুঝছো তো বাবা মা, কেন? এই দেখো আমার আব্বু আম্মুরা, ক্যালসিয়ামের ব্যালেন্সি 2, বাইকার্বনেটের ব্যালেন্সি হলো 1, দ্যাটস ওয়াই দ্য ফর্মুলা ইজ CaHCO3 আবার যদি এই যে এটা কিন্তু আমরা পর্বত, যখন আমরা এই যে পানিতে, মানে যদি পানির যে আমরা হয়, যেটাকে আমরা কি বলি, পানিকে আমরা পরিষ্কার করার জন্য আমরা যখন আমরা টেম্পোরারি থাকে, আমরা সাবান দিয়ে করি, অথবা পার্মানেন্ট যদি হয়, তখন আমরা এটা কিন্তু পানিকে আমরা সাধারণভাবে যে ঘরে ফুটানোর জন্য কিন্তু আমরা এই ক্যালসিয়াম বাইকার্বনেট দিলে পারে কিন্তু পানিটা পরিষ্কার হয়ে যায়। এই দেখো, ইফ আমাদের এরকম প্রশ্ন যদি থাকতো, ইফ ক্যালসিয়াম কার্বনেট ইজ হিটেড, তার মানে ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেটকে হিট দিলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি প্লাস ওয়াটার কার্বন ডাই অক্সাইড হয়। এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, এটা তোমাদের এত জানা ম্যান্ডেটরি না, তবে এর আগেরটা তোমাদের জানা ম্যান্ডেটরি, যে লাইম ওয়াটারের সাথে যদি তুমি কার্বন ডাই অক্সাইড দাও, দেন ক্যালসিয়াম কার্বনেট হবে প্লাস ওয়াটার হবে। এই রিঅ্যাকশনটা তোমরা বুঝছো তো সবাই? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও।
তো তোমরা একটু লিখে জানাও আব্বু বুঝছো কিনা, আমি এরপরে সামনে আগাই। সাধু স্যার বাংলা নিবি আজকে, সেটা পরেও তো জানতে পারো। আজকে 3টায় সাধু স্যারের বাংলা হবে। আচ্ছা এটা তো তোমাদের সবাইকে আচ্ছা বুঝেছি স্যার লিখছো। সালমান মোহাম্মদ মুশফিকুল হক স্যারের পড়া শুনতেছি আর রিপ্লাই দিয়ে কি জানি কথা। আচ্ছা আচ্ছা তোমরা কথা বলো না। সাবিহা সুলতানা লিখছো ইয়েস স্যার, তামজিদ লিখছো ইয়েস স্যার, জেসমিন আরা ইয়েস স্যার, তোমরা সবাই বুঝছো। আচ্ছা এখন একটা যে আমরা এই যে বলছি যেটা যে অ্যান্টাসিডের বিষয়টা, যে আমরা অ্যান্টাসিড খেলে আমাদের পেটের মধ্যে ব্যথা হলে সে আসলে ওইটাকে আমরা বলি যে অ্যাসিডিটি হওয়া। অ্যাসিডিটি তার মানে আমাদের পেটের মধ্যে যদি অতিরিক্ত গ্যাস ফর্ম করে, অর্থাৎ তখন পেটের মধ্যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তখন আমরা কি করি, আমরা যেটা দিই আমরা যেটাকে কি বলি অ্যান্টাসিড। অ্যান্টাসিডটা কি আসলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে মিল্ক অফ ম্যাগনেসিয়ামও বলে। এখন আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমরা কেন এইভাবে লিখলাম, বিকজ দ্য ব্যালেন্স অফ ম্যাগনেসিয়াম ইজ 2, hydroxide is 1, that's why MgOH2। এর সাথে দেখো তো দেখি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কি হয়, কি হবে, এই দেখো ডাবল ডিকম্পোজিশন বা ডাবল রিপ্লেসমেন্ট ফর্মুলা, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে কি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড হলো, লেখা কি ঠিক আছে, ম্যাগনেসিয়ামের ব্যালেন্স 2, the balance of magnesium is 2 and chlorine is 1, that's why it is MgCl2 plus OH থাকলে আমি বলছি যে ওয়াটার হবে। দেখো এই যে এখন দেখো Cl2 আছে এইখানে, তাহলে আমাদের একটা 2 দিতে হবে। এই যে আমরা আমার যে পেটের মধ্যে অ্যাসিডিটি মানে অ্যাসিড ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেটের মধ্যে কোনো নাইট্রিক অ্যাসিড থাকতে পারে না। নাইট্রিক অ্যাসিড থাকলে কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিড এমন অ্যাসিড এত শক্তিশালী যে আমার হাতের এই পাশে দিলে এপাশ দিয়ে ফুটা হয়ে বেড়ে যাবে, এত শক্তিশালী স্ট্রং অ্যাসিড। এবং তোমাদের বইয়ে দেয়, তারপর আমি নাইট্রিক অ্যাসিড সম্পর্কে একটু বলি যে এইটা যে স্বর্ণ, যে স্বর্ণের মধ্যে ভেজাল আছে কিনা এটা বোঝার জন্য, এই যে আমাদের যারা কারিগর স্বর্ণের তারা এত কিছু বোঝে না, নাইট্রিক অ্যাসিডের ফর্মুলা এইসব তারা এইটুক চেনে যে নাইট্রিক অ্যাসিড, তারা করে কি ওই স্বর্ণের গহনাটা ওই নাইট্রিক অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দিলে যেটা স্বর্ণ বাদে যেটা থাকবে খাদ যেটা বলে সেগুলো সব পুড়িয়ে টুড়িয়ে শেষ হয়ে যাবে, শুধু খাঁটি স্বর্ণ যেটা সেইটা থাকবে। এই স্বর্ণও কিন্তু আবার যেটা অরাম বলে গোল্ড, এটা যদি আমরা এটাকে একটা বলে, তোমরা ইন্টারমিডিয়েটে পড়লে দেখবা অ্যাকোয়ারিজিয়া বলে একটা রিঅ্যাকশন আছে, যে তোমার এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিড দিলে যে রিঅ্যাকশনটা হয় এটা অ্যাকোয়ারিজিয়া, ওই মধ্যে দিলে স্বর্ণও গলে যায়। এটা জাস্ট তোমাদের যেহেতু নাইট্রিক অ্যাসিডের কথা আসলো এই জন্য এটা আমি তোমাদেরকে একটু জানালাম। হ্যাঁ, কিন্তু একমাত্র স্বর্ণকাররা কি করে যে গোল্ড নিয়ে যদি কেউ ভেজাল দেখা গেল একটা ইমিটেশন নিয়ে বলে যে ভাই গোল্ডটা তো আমি বিক্রি করবো, ওরা জাস্ট নাইট্রিক অ্যাসিডের মধ্যে দ্রবণের মধ্যে ওরা ডুবিয়ে দেয়, তখনই ওরা বুঝতে পারে যে এটা আইদার ইট ইজ কি বলবো যে মানে ভেজাল বা এইটা পিওর, এটা তারা বুঝতে পারে নাইট্রিক অ্যাসিডের মধ্যে দিয়ে। তাহলে এই যে মিল্ক অফ ম্যাগনেসিয়াম আমি বললাম যে দেখো এই যে এখন আমি যখনই এই যে ট্যাবলেট খেলাম অ্যান্টাসিড খেলাম তখন কিন্তু অ্যাসিডটা থাকলো, এখন এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে সল্ট প্লাস ওয়াটার। এই যে যখনই আমি অ্যান্টাসিড খাচ্ছি যে আমাদের অ্যাসিডটা হয়ে যাচ্ছে পেটের মধ্যে, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড খেলে তখন আর এটা অ্যাসিড থাকছে না, তখন এটা হয়ে যাচ্ছে সল্ট, তখন আমাদের যে ব্যথাটা সেটা কমে যায়, প্রশমিত হয়। এই জন্য এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড এটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়াম, অর্থাৎ আমরা অ্যান্টাসিড খেলে তখন এই যে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তখন আর অ্যাসিড থাকছে না, এটা সল্ট হয়ে যাচ্ছে। আর সল্ট আমাদের পেটের মধ্যে আছে, আমরা সল্ট সবসময় খাচ্ছি, আমরা খাদ্য লবণ হিসাবে সোডিয়াম ক্লোরাইড আমরা সবসময় খাচ্ছি। আবার অনেক সময় আমরা ওই যে বিকেলে যে ভাজা পোড়া যদি কোনো কিছু খাই দেখবা যে আমরা টেস্টিং সল্ট বা দিয়ে আমরা খাচ্ছি, তা ওটা আমাদের শরীরের জন্য তখন এই যে দেখা অ্যাসিডটা তখন সল্ট হয়ে যাচ্ছে, তখন ব্যথাটা কমে যায়। এটা এবং এই যে দিস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা একটা নাম হলো মিল্ক অফ ম্যাগনেসিয়াম। এখন কি ক্লিয়ার, তোমরা সবাই ভালো করে বুঝছো যে কেন আমরা অ্যান্টাসিড খাই এবং অ্যান্টাসিড খেলে যে আমাদের ব্যথাটা যে কমে যাচ্ছে? এখন কি সবাই বুঝছো ক্লিয়ার? প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে জানাও।
আচ্ছা, তাইলে এটাই আমি তোমাদের আজকে এটা পড়ালাম। এই চ্যাপ্টারটা আমি আরেকদিন পড়াবো। আমি কিন্তু তোমাদের ওই বইয়ের যে এইটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু নিজেরা করবে। যেমন এখানে প্রথমে আছে তোমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, হোয়াট টাইপ অফ অ্যাসিড ইজ দেয়ার ইন টমেটো। টমেটোতে আসলে অক্সালিক অ্যাসিড থাকে। তারপরে হুইচ অ্যাসিড ইজ ইডিবল, যে কোনটা আমাদের খাওয়ার যোগ্য। যদি আমাদের পেলে আমরা ভিনেগার খাই, ভিনেগারের মধ্যে এখানে হাইড্রোক্যালোরিজ তো ধরাই যাবে না। ওরে বাপরে, নাইট্রিক অ্যাসিড তো খাওয়া তো দূরের কথা, আমাদের হাতে দিলে হাত ফোটা হয়ে বেরিয়ে যাবে। সালফিউরিক অ্যাসিড ধরা একমাত্র অ্যাসিটিক অ্যাসিড, এই ভিনেগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড আছে। আর আদিল ওয়ান্স ক্যারিড আউট এ রিয়াকশন বিটুইন, এখানে আসলে জিঙ্ক লেখনি, এটা জিঙ্ক অক্সাইড হবে, তোমাদের বইয়ে ভুল আছে, অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমার বিশ্বাস তোমরা সবাই জিঙ্ক অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কি হবে, জিঙ্ক ক্লোরাইড প্লাস ওয়াটার হবে, তোমরা সবাই পারো। তাহলে এখানে 1 and 3। তাহলে হোয়াট উইল বি দ্য প্রোডিউস ইফ দেয়ার ইজ এ রিঅ্যাকশন বিটুইন দ্য কার্বনেট কন্টেইনিং সল্ট। আচ্ছা, কার্বনেট এটা দিলে কার্বন ডাই অক্সাইড হবে। তারপরে হোয়াট ইজ সল্ট, সল্টের আমি ডেফিনেশন শিখিয়েছি। হোয়াট ইজ মিল্ক বা মিন্ট বাই মিল্ক অন লাইম, আমি এটা শিখাইছি যে ক্যালসিয়াম অক্সাইডের সাথে ওয়াটার দিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে। তারপর আমি আগামীতে এই যে অ্যালকালি কি আমি শিখিয়েছি, অ্যালকালি এবং বেজের মধ্যে পার্থক্য কি সেটা আমি শিখেছি। মোটামুটি পুরাটাই আমি কমপ্লিট করছি। তারপর তোমরা একবার পড়ার পরে তোমাদের এই চ্যাপ্টার প্রথম এই যে আমি যে দুটো চ্যাপ্টার কিন্তু আমি তোমাদের পড়ালাম, একটা কেমিক্যাল রিঅ্যাকশন এবং এর মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে ডাইসেন ছিল, এটা বোধহয় কালাম স্যার কালকে পড়িয়েছে। আর একটা ক্লাস 3 ওনার শেষ হয়ে যাবে, কালাম স্যারের সাথে আমার কথা হয়েছে। তাইলে এই দুইটা চ্যাপ্টারের উপরে আমি আগামী দিন পড়িয়ে নিয়ে ওই দিনই আমি একটা ছোট্ট পরীক্ষা নিব। এটা দেখো, দ্য স্টেট অফ প্রোগ্রেস অফ এ কান্ট্রি ইজ রেসপেক্ট of its industrial development is usually judged either by the quantity of sulfuric acid it use। একটা দেশ কতটুকু সালফিউরিক অ্যাসিড মানে তারা ব্যবহার করতেছে তা দিয়ে জাজ করা হয় যে সেই দেশ কত উন্নত। তোমরা এটা খুব ভালো করে পড়বে। আচ্ছা, এখন আমি তোমাদের তাহলে তোমরা এই পুরাটা তোমরা করার পরে আমি আগামী দিন আরেকটু রিভিশন করব, যদি কারোর কোনো জায়গায় কনফিউশন থাকে সেই সাথে আমি তোমাদের আগামী দিনে একটা ক্লাস নেই এবং অর্ধেক ক্লাস আমি পড়াবো আর অর্ধেক ক্লাস আমি তোমাদের ছোট্ট একটা পরীক্ষা দিব আর আমি লিখতে দিব, তোমরা করবে। এখন আমি আজকে যেটা বাংলা যেটা আমি ধরবো একেবারে শেষের চ্যাপ্টার দিয়ে, শেষের চ্যাপ্টার দিয়ে এই জন্য ধরবো যে তোমাদের বোঝাতে চাই। তোমরা কি সবাই সময় দিচ্ছ আমাকে? আমি আর ম্যাক্সিমাম 10টা মিনিট সময় নিব। প্লিজ আব্বু তোমরা কেউ যাবে না, আব্বু আম্মু তোমরা সবাই থাকো। একটু তুমি একটু কমে গেছো, আমি চাই যে তোমরা সবাই একটু থাকো, তোমরা সবাই একটু থাকো বাবা। আমি 10টা মিনিট সময় নিব এবং এই সময় আমি গার্জিয়ানের কাছে সবিনয় অনুরোধ করবো, গার্জিয়ানরা যাতে থাকে, যে এখানে কি কি আছে। একই শব্দ বা বিভিন্ন অর্থে প্রয়োগ করে বাক্য রচনা, সমার্থক শব্দের প্রয়োগে বাক্য রচনা, বিপরীত শব্দ প্রয়োগে বাক্য রচনা, বাগধারা, কর্ম। আমরা যারা আমাদের এই বাচ্চাগুলোর গার্জিয়ান, আমরা যারা এসএসসিতে এই জিনিসগুলো আমরা কিন্তু সবাই পড়েছি। আমরা এসএসসিতে পড়েছি, আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি, আর এটা তো বাংলা। এই পড়াগুলো আমাদের বাচ্চাদের দিয়ে আমরা বাচ্চাদের কাছ থেকে একটু আদায় করে নিতে হবে। এবং ওদের আরেকটা জিনিস আমি ওদের যে ডিপার্টমেন্টের হেড সাধু স্যারের সাথে কথা বললাম, সোহাগ স্যারের সাথে, যে ওদের নাকি বইয়ে যে কয়টা আছে এর বাইরে থেকে কিছু আসে না। আমি ভেবেছিলাম যে ওদের 9-10-এর যে ব্যাকরণ বই, ওই বইটা আমরাও পড়েছি, যেটা হলো মনীষ চৌধুরী অ্যান্ড মুফাজ্জল হায়দার চৌধুরীর লেখা বই। এবং আমার দৃষ্টিতে, আমি তো ছোট্ট মানুষ, শত জ্ঞানী না, বাংলা আমার নলেজও নাই, কিন্তু আমি আগে দেখলাম আমরা হরলাল রায়ের বই পড়তাম, আমার বই, ওইসব বইয়ে কিছু কিছু প্রিন্টিং মিস্টেক থাকতো। কিন্তু 9-10-এর যে বাংলা ব্যাকরণ বইটা মনীষ চৌধুরী এবং আমাদের শহীদ বুদ্ধিজীবী ওনাদের, এবং কোনো রকম ভুল নেই। তা আমি চেয়েছিলাম যে ওই বইটা ওদের এখন পড়াতে, কিন্তু আমার স্যাররা আমাকে সাজেশন দিল যে না স্যার, ওদের ওই বইয়ে যেটা আছে এর বাইরে থেকে কিচ্ছু আসে না। তো এই যে বাগধারা, এখানে এই অ আ ক খ দিয়ে শুরু করলো আর শেষে হজবরল্লা দিয়ে শেষ করলো, যে বিশৃঙ্খলা বাবার মৃত্যুতে গোছানো সংসারটা কেমন যেন হজবরল্লা হয়ে গেল। মাত্র আছে কয়টা, বোধহয় 20-25টা। তো এটা শিখতে ওদের কতক্ষণ লাগবে? আই থিঙ্ক নট মোর দ্যান হাফ অ্যান আওয়ারের বেশি লাগবে না, 1 ঘন্টায় লাগবে। আর এই যে আমি প্রথমে বললাম, যেমন এই যে একই শব্দের বিভিন্ন, আমি নিজে বানালাম যে কিছু, যে এই আমরা যেটা পড়েছি এখনো মনে আছে।
যেমন পাকা বলছে পরিপক্ক, আমটি পাকা, অকালপক্ক। ওই যে ছেলেটা যদি কথায়, যে ছেলেটির বয়স অল্প কিন্তু কথায় পাকা, নিপুণ, মিনা ইংরেজিতে পাকা। হ্যাঁ, আমরা বলি দক্ষ, পাকা মিস্ত্রি দিয়ে বাড়ি বানিয়েছে। স্থায়ী হতে পারে, কাপড়টির রং পাকা, পুরোপুরি পাকা, 40 দিন স্কুল ছুটি। এই যে পুরোপুরি, অর্থাৎ এই পাকা দিয়ে এখানে তো এইটার কি বোঝানোর আছে, অর্থাৎ এগুলো শুধু ওদের একটু পড়া দিতে হবে এবং পড়াটা ধরতে হবে। তাই আমি আগামী দিনে এই বাংলাতে এই চ্যাপ্টারে যেটা আছে আমি প্রত্যেকটা পড়া আমি আমার বাচ্চাদের ধরবো, এবং আমার যে বাচ্চারা পারবে আমি অবশ্যই তাদেরকে আমি পুরস্কৃত করব, এবং আমি খুব খুশি হব যে এই জিনিসটা যেন সবাই যেন করে রাখে। যেমন আমি প্রথমে মাথা দিয়ে আমি বললাম যে মাথা, যেমন তার মাথা অথবা মাথা ভালো, যেমন ছেলেটির অঙ্কে মাথা ভালো, মাথা হলো মেধা। আমরা বললাম যে আমার সে 9-10 যেটা পড়েছে আমার এখনো মনে আছে, যে হয়তো বলছে যে ছেলেটির মাথা খেও না, তার মানে ছেলেটিকে বকা দিও না। তাই বললাম যে 3 রাস্তার মাথায়, যেমন আমি থাকি মানে যে 3 রাস্তার মাথায় আমার সাথে দেখা করি, এটা মাথা হলো মিলন স্থান। তো এই যে আমার কথা, যে তারপরে আমি বললাম যে সমাজ আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এই যে আমার কথা, যে এইগুলো আমাদের এই যে পরিশ্রম, যেন অনেকে বলে যে আমরা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে, যে বাবা তো মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করেছে, এই যে মাথার ঘাম, হ্যাঁ, এটা হলো পরিশ্রম। তো এই জিনিসগুলো আমরা কিন্তু বাসায় যেহেতু, তারপরে আমরা বলে যাও তো মাথায় যাও যে আমি যে স্যার যে কেমিস্ট্রি পড়ালো, এই কেমিস্ট্রি রিয়াকশন, লাস্টের রিয়াকশনটা আমাদের মাথায় ঢোকে নাই, তাই না? এটা হতে পারে। এই যে আমার কথা, যে এটা মানে পুরোপুরি বুঝতে না পারা। তো এই যে এটা বলেন তো আপনারা যারা গার্জিয়ান দেখছেন, এটা এবং আমার বাচ্চাদের প্রতি অনুরোধ, ওরা যদি একবার পড়ে, তা আমি এই জন্য শুরু করলাম শেষ চ্যাপ্টার দিয়ে, যে আগামী দিন এই যে তোমাদের 10ম পরিচ্ছেদ, এখান থেকে আমি তোমাদের পড়া ধরবো। তাহলে আজকে এই পর্যন্তই। কালকে হয়তো আমি 9-10 আমি ক্লাস নিব, আমি কালকে তোমাদের ক্লাস নিব না, পরশুদিন তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমাদের জ্যামিতি যে চ্যাপ্টার 10 আছে সার্কেলে, সেটা আমি পড়াবো। তা আগামী দিন আমি এই সায়েন্স ক্লাসটা শেষ করে তারপর আবার তোমাদের এর পরের ক্লাসে আমি তোমাদের ম্যাথে গিয়ে তোমাদের সার্কেলে যেগুলো আছে আমি সেগুলো শেষ করব। তা আজকে এ পর্যন্তই। আবারও তোমাদের বলি, ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার, টেক ভিটামিন সি। ভিটামিন সি কিসে আছে আজকে তো আমি তোমাদের পড়ালাম, এখন তোমাদের ইন্টারেস্ট আরো আমার বিষয়ে বেড়ে যাবে। আর তারপর অরেঞ্জ খাবে, লেমন খাবে, সিবিট খাবে, মালটা, কাঁচামরিচ, তারপরে গরম পানি দিয়ে। আমি কিন্তু এই কাজটা প্রতিদিন করি, আমার প্রায় 5-6 মাস ধরে, যার মধ্যে আমি ওই শীতের দেশেও গেছি 2বার করে, ইংল্যান্ড আমেরিকাতে সেই সময় আমার খুব ঠান্ডা ছিল। তারপর থেকে আমি 6 মাস ধরেই আমি কখনো ঠান্ডা পানি খাই না, গরম পানি খাই। তোমাদেরকে অনুরোধ করব, আর বাসায় যদি সিনিয়র সিটিজেন তোমাদের দাদা দাদি নানা নানি, তাদেরকে তোমরা পড়াবা। তোমাদের আবারও বলি যে আমি সেদিন শুনে খুব খুশি হলাম যে নাইনে কয়েকটা গার্জিয়ান মা আমাকে ফোন করেছিলেন, একটা মা ডাক্তার। আমার এত খুশি লাগছে যে মেয়েকে আমি নিজে খাওয়াতে পারি না, এখন মেয়ে এসে মাকে বলে যে মা তোমার এই কাজটা আমি করে দিই, তোমার এই কাজটা করে দিই। এইগুলোই কিন্তু আমাদের সাফল্য, যে আমাদের বাচ্চারা আমাদের কথা শোনে। সমাজে অনেক অবক্ষয়, কিন্তু একটা আছে যে টিচার আইদার ইজ রং অর রাইট। আমরা তো মানুষ, আমরা কিন্তু এই যে পড়াচ্ছি এর মধ্যে কিছু ভুলও থাকতে পারে, কিন্তু বাচ্চারা আমাদের কথা শোনে। এই জন্য আমার বাচ্চাদের প্রতি অনুরোধ, তোমরা বাবা মাকে হেল্প করবা, বিশেষ করে মাকে হেল্প করবা, আর প্রায়োরিটি টু আদার্স, বাসায় অন্য যারা আছে তাদেরকে প্রায়োরিটি দেবা। তা আজকের মতো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তোমরা ভালো থাকবে, এবং আমরা চাই যে করোনা ভাইরাস আল্লাহ আমাদের দেশ থেকে যেন দূর করে, শুধু আমাদের দেশ না, পৃথিবী থেকে দূর হয়ে যায়। পৃথিবী আবার তার আপন গতিতে চলুক, আমরা সবাই আবার স্কুলে যার যার কাজে আমরা ফিরে যাই, এই প্রত্যাশায় এবং তোমাদের জন্য অনেক দোয়া এবং আদর দিয়ে আজকের মতো আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওরা আছে তো, আচ্ছা